গল্প ফুলবো, লেখায় সঞ্জনা আলম। এরকম অদ্ভুত পরিস্থিতিতে কখনো পড়িনি। একটা রেস্টুরেন্টে এসেছিলাম বাবার বন্ধুর মেয়ের বিয়েতে। মেয়েটি অল্প স্বল্প চেনা। বাবার কাছেই শুনেছি মেয়েটি পড়াশোনায় খুব ভালো নাকি। দেখতে মোটামুটি, সুন্দরী বোধহয় বলা যায় না, বরং একটু ভারী মনে হলো মুখখানা। একবার স্টেজে বউ দেখে জম্পেস খাওয়া শেষ করার পেছনের দিকে এসে বসেছি। বিয়ে বাড়িতে আসাই হয় কাচ্চি খাওয়ার জন্য। তখনই আব্বা এসে ডাকলেন, তপু, একটু এদিকে এসো, সমস্যা হয়ে গেছে। কি সমস্যা আব্বা? একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? ছেলে আমেরিকা প্রবাসী। সেখান থেকে একজন ফোন করে জানিয়েছে ওখানে ছেলের একটা সংসার আছে। মারাত্মক বিষয়। আগে বলেনি? না, আগে বলেনি, বরং গলাবাজি করে মেয়েকে গয়না আর ফার্নিচার দিতে হবে বলেছিল। এখন জামালের মান ইজ্জতের প্রশ্ন। এত আত্মীয় স্বজন, এর মধ্যে মেয়েটির বিয়ে ভেঙে গেলে একটা কেমন বিষয়। তাহলে আমি বলি কি, বিয়েটা তুমি করো। কি বলছেন আব্বা? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না কেন? তোমার কোন পছন্দের মেয়ে আছে? তা না আব্বা, কিন্তু আমি এখন তেমন ভালো কিছু করি না। যে টাকা পাই নিজের আসা যাওয়ায় শেষ। এই সময় একটা মেয়ের দায়িত্ব নেওয়া কেন বুদ্ধিমানের কাজ না আব্বা? তাকে কি খাওয়াবো? সেটা আমি বুঝবো। তোমার কথা শুনে মনে হচ্ছে রিনি একটা মেয়ে হাতি, সবকিছু খেয়ে ফেলবে। ও আচ্ছা, মেয়েটির নাম রিনি তাহলে। আমি সামনে রাখা পানির বোতল খুলে ধক ধক করে হাফ লিটার পানি খেয়ে ফেললাম। এখানে বড় পানির বোতল রাখিনি ভাগ্যিস। আম্মার সাথে কথা বলা দরকার না আব্বা? তাকে আমি বুঝাব, তুমি আসো। আমি ভদ্রছেলের মতো আব্বার পিছন পিছন হেঁটে গেলাম। যাওয়ার সময় আর চোখে স্টেজে তাকিয়ে দেখলাম রিনির পাশে কয়েকজন বসে আছে। রিনি স্বাভাবিক আছে। তার মানে কি, মেয়েটা কিছু টের পায়নি। আমার আব্বা আনোয়ার সাহেব একটু খেয়ালি মানুষ। সারা জীবনে ইন্দিরা রোডের দোতলা বাড়িটা ছাড়া কিছুই জমাতে পারেননি। সামান্য পেনশন পান। বাড়িতে 3 ছেলে, 1 মেয়ে নিয়ে থাকেন। আমি মেজো। আর বড় আব্বা বিয়ে দিয়েছেন, মোহাম্মদপুরে তার বাসা। ছেলে পক্ষ তখন জামাল আঙ্কেলকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে ছেলের দেশের বাইরে একটা বিয়ে আছে, তাতে কি? দেশে তো কেউ নাই। মেয়ের কোন সমস্যা হবে না। বাবা তার চিরচেনা হুঙ্কার দিলেন, বাটপাড়ি পেয়েছেন, আগে একটা বিয়ে করে আবার আসছে বিয়ে করতে, ভাগেন এখান থেকে। জামাল আঙ্কেল দিশেহারা ভাবে আমায় বাবার দিকে তাকালেন। দেব না এখানে মেয়ে। জামাল, মেয়েকে ডাকো। তপুর সাথে বিয়ে হবে রিনির। সবকিছু করতে 1 ঘন্টা সময় লাগলো। রিনির আরো বেশি হতভম্ব হওয়া উচিত। তাকে দেখে বলা হলো, তোমার বিয়ে ওই বর্ষাটা ছেলের সাথে হচ্ছে না। বিয়ে হবে তপুর সাথে। আমি একটা সাদা রঙের শার্ট আর জিন্স পরে আছি। মজার বিষয় হচ্ছে আশেপাশে সবাই পাঞ্জাবি পরা। আমি একাই শার্ট প্যান্ট পরে এসেছি। রিনিকে খুব বিচলিত মনে হলো না। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, উনি কি বিয়েতে রাজি? ওনার মুখ শুকনো লাগছে। জোর করে বিয়ে দিচ্ছেন না তো? আব্বা বললেন, ওর মুখ এমনিতেই শুকনো, খাওয়া দাওয়া করতে চায় না। মাত্রই 4টা টিক্কা, 1 পিস রোস্ট, 2 প্লেট বিরিয়ানি মেরে দেওয়া আমি কিছু না খাওয়ার অপরাধে মুখ মলিন করে সই দিয়ে ফেললাম। রিনি দেখলাম স্বাভাবিকভাবেই সই করলো। সিগনেচার করে বিয়ে করে ফেললাম। আমার আয় 16,000 টাকা। সেই টাকা 14,000 প্রতি মাসে আসা যাওয়া আর লাঞ্চে চলে যায়। বাকি 2,000 একটা ডিপিএসে জমাই। মাসের শেষে বড় ভাইয়ের কাছ থেকে 2,000 টাকা অফেরত চুক্তিতে ধার নিই। রিনি নামক এই ঝামেলা এখন কাঁধে নেওয়ার মতো আমার কাঁধ এত শক্ত হয়নি। বিয়ে হয়ে গেল। আগের বরপক্ষকে সামনে রেখে আমি বিয়ে করে ফেললাম। আগের বর যাওয়ার সময় আমাকে প্যান্ডালা অভিনন্দন দিয়ে গেলেন। সাথে দিল নিজের বাগদত্তা নারীকে। তাদের বলা হয়েছিল খেয়ে যেতে, কিন্তু এই পরিস্থিতিতে খাওয়া বিব্রতকর। আমার অবশ্য আগে ভাগেই খাওয়া শেষ। আমি বোধহয় একমাত্র পুরুষ যে নিচের বিয়ের বিরিয়ানি কলেমা পড়ার আগে গান্ডে পিণ্ডে গিলে নিয়েছে। তারা চলে গেল। প্রায় 50 জনের মতো খাওয়া বেঁচে গেল। আমার বাবা বললেন, এই খাবার পার্সেল করে আমার বাসায় পাঠানোর ব্যবস্থা করো জামাল।
বাসায় বউ নিয়ে গেলে কত মেহমান আসবে, তাদের তো ইনস্ট্যান্ট নুডলস খাওয়ালে চলবে না। এর বিল অবশ্যই আমি দেব। বিলের কথা বলা হলো সত্যি, কিন্তু এখানে সব বিল অ্যাডভান্স পে করা ছিল, তাই বিল আর দেওয়া হলো না। রিনি, 2 হাঁড়ি বিরিয়ানি, 1 হাঁড়ি রোস্ট সমেত আমরা বাসায় ঢুকলাম সন্ধ্যাবেলা। রিনি এবং বিরিয়ানি একসাথে বাড়িতে ঢোকায় সবচাইতে খুশি হলেন আমার আম্মা। রিনিকে নিয়ে বসানো হলো আম্মার ঘরে, তবে আম্মা সেখানে বসলেন না। রিনির ভাই বোন যারা ওর লাগেজ নিয়ে এসেছিল, ওদের জন্য হালকা শরবত নাস্তার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে গেলেন। ওরা অবশ্য খুব বেশি সময় থাকলো না। বিরিয়ানির হাঁড়ি রাখা হলো আমাদের ড্রয়িং রুমে। আমাদের সোফা সেটটা পুরোনো ধরনের কাঠের সোফা, সামনে একটা ছোট টি টেবিল। টি টেবিল সরিয়ে বিরিয়ানি রাখার ঘর বিরিয়ানি সুবাসে মোমো করতে লাগলো। অন্য সময় হলে আমি এর মধ্যে আরেক প্লেট বেড়ে দিতে পারতাম, কিন্তু আজকে ভালো দেখায় না। মান ইজ্জতের বিষয় আছে একটা। তো যা বলছিলাম, আমার মায়ের মোবাইল নেই। বাসার টিএনটি লাইন তার জন্য বরাদ্দ। তিনি 3 সিটের সোফার কোণে পা তুলে বসে সবাইকে ফোন করতে লাগলেন। মায়ের কথোপকথন তুলে দিচ্ছি, তাহলেই বুঝবেন মায়ের অবস্থা। আমার বড় খালাকে বলছেন, হ্যালো আপা, কেমন আছেন? আরে একটা ঘটনা ঘটে গেছে। তারিকের আব্বার বন্ধু আছে না, ওই যে জামাল ভাই, খুলনায় থাকতো যারা, ওনার মেয়ের বিয়ে ছিল আজকে। সে গেছে তপুকে নিয়ে বিয়ে খেতে। সেখানে এক কাণ্ড, বরের নাকি আরেকটা বিয়ে আছে। এখন কি আর করবে, এত লক্ষ্মী মেয়ে, তাকে তো ফেলে দেওয়া যায় না বলেন। তপু ছিল সাথে, ওর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছে। আরো কাহিনী আছে, মেয়ের সাথে 2 বড় ডেকচি ভরা কাচ্চি আসছে, সাথে 50 পিস রোস্ট। ভাবেন একবার। ওই যে হিন্দুরা কি জানি বলে না যে অন্নপূর্ণা, আমার বৌমা তো অন্নপূর্ণা। একবারে বিরিয়ানি নিয়ে ঘরে ঢুকছে। আমি মনে মনে বললাম, অন্য মানে তো ভাত। তোমার বৌমা হলো বিরিয়ানি পূর্ণা। নামেও মিল আছে, রিনি বিরিয়ানি। এরপর মামার পালা। হ্যালো বড় ভাইজান, আমি তারিকের আম্মা, নাম্বার সেভ করা নাই? আরে একটা ঘটনা ঘটে গেছে। তারিকের আব্বার বন্ধু আছে না, ওই যে জামাল ভাই, খুলনায় থাকতো যারা, ওনার মেয়ের বিয়ে ছিল আজকে। সে গেছে তপুকে নিয়ে বিয়ে খেতে। সেখানে এক কাণ্ড, বরের নাকি আরেকটা বিয়ে আছে। এখন কি আর করবে, এত লক্ষ্মী মেয়ে, তাকে তো ফেলে দেওয়া যায় না বলেন। তপু ছিল সাথে, ওর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছে। আরো কাহিনী আছে, মেয়ের সাথে 2 বড় ডেকচি ভরা কাচ্চি আসছে, সাথে 50 পিস রোস্ট। ভাবেন একবার। ওই যে হিন্দুরা কি জানি বলে না যে অন্নপূর্ণা, আমার বৌমা তো অন্নপূর্ণা। একবারে বিরিয়ানি নিয়ে ঘরে ঢুকছে। এরপর বড় ফুপু, হ্যালো আপা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভাইজান কেমন আছেন? আমরা ভালো আছি। আরে একটা ঘটনা ঘটে গেছে। তারিকের আব্বার বন্ধু আছে না, ওই যে জামাল ভাই, খুলনায় থাকতো যারা, ওনার মেয়ের বিয়ে ছিল আজকে। সে গেছে তপুকে নিয়ে বিয়ে খেতে। সেখানে এক কাণ্ড, বরের নাকি আরেকটা বিয়ে আছে। এখন কি আর করবে, এত লক্ষ্মী মেয়ে, তাকে তো ফেলে দেওয়া যায় না বলেন। তপু ছিল সাথে, ওর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছে। আরো কাহিনী আছে, মেয়ের সাথে 2 বড় ডেকচি ভরা কাচ্চি আসছে, সাথে 50 পিস রোস্ট। ভাবেন একবার। ওই যে হিন্দুরা কি জানি বলে না যে অন্নপূর্ণা, আমার বৌমা তো অন্নপূর্ণা। একবারে বিরিয়ানি নিয়ে ঘরে ঢুকছে। বড় ফুপুর পরে সেজো চাচা, কে রুহুল নাকি? কি খবর তোমাদের? আমরা ভালো আছি। আরে একটা ঘটনা ঘটে গেছে। তারিকের আব্বার বন্ধু আছে না, ওই যে জামাল ভাই, খুলনায় থাকতো যারা, ওনার মেয়ের বিয়ে ছিল আজকে। সে গেছে তপুকে নিয়ে বিয়ে খেতে। সেখানে এক কাণ্ড, বরের নাকি আরেকটা বিয়ে আছে। এখন কি আর করবে, এত লক্ষ্মী মেয়ে, তাকে তো ফেলে দেওয়া যায় না বলেন। তপু ছিল সাথে, ওর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছে। আরো কাহিনী আছে, মেয়ের সাথে 2 বড় ডেকচি ভরা কাচ্চি আসছে, সাথে 50 পিস রোস্ট। ভাবেন একবার। ওই যে হিন্দুরা কি জানি বলে না যে অন্নপূর্ণা, আমার বৌমা তো অন্নপূর্ণা। একবারে বিরিয়ানি নিয়ে ঘরে ঢুকছে। তারপর জিগাতলার রুনু খালা, রুনু আপা, আমি তারিকের আম্মা। কেমন আছেন? আরে একটা ঘটনা ঘটে গেছে। তারিকের আব্বার বন্ধু আছে না, ওই যে জামাল ভাই, খুলনায় থাকতো যারা, ওনার মেয়ের বিয়ে ছিল আজকে। সে গেছে তপুকে নিয়ে বিয়ে খেতে। সেখানে এক কাণ্ড, বরের নাকি আরেকটা বিয়ে আছে।
এখন কি আর করবে? এত লক্ষ্মী মেয়ে, তাকে তো ফেলে দেওয়া যায় না বলেন। তপু ছিল সাথে, ওর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছে। আরো কাহিনী আছে, মেয়ের সাথে 2 বড় ডেকচি ভরা কাচ্চি আসছে, সাথে 50 পিস রোস্ট। ভাবেন একবার, ওই যে হিন্দুরা কি জানি বলে না যে অন্নপূর্ণা, আমার বৌমা তো অন্নপূর্ণা। একবারে বিরিয়ানি নিয়ে ঘরে ঢুকছে। এভাবে সব খালা, মামা, চাচার পালা চলতেই থাকলো। রিনি এ পর্যায়ে উঠে এলো। আম্মা তখন মশা মামা, আম্মার মামাতো ভাই, নাম মশিউর, আমরা ডাকি মশা মামা, তাকে কল দিয়েছেন কেবল। রিনি পাশে বলল, আন্টি আমি বলি, আপনি একটু রেস্ট নেন। আরে একটা ঘটনা ঘটে গেছে, তারিকের আব্বার বন্ধু আছে না, ওই যে জামাল ভাই, খুলনায় থাকতো যারা, ওনার মেয়ের বিয়ে ছিল আজকে। সে গেছে তপুকে নিয়ে বিয়ে খেতে। সেখানে এক কাণ্ড, বরে নাকি আরেকটা বিয়ে আছে। এখন কি আর করবে? এত লক্ষ্মী মেয়ে, তাকে তো ফেলে দেওয়া যায় না বলেন। তপু ছিল সাথে, ওর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছে। আরো কাহিনী আছে, মেয়ের সাথে 2 বড় ডেকচি ভরা কাচ্চি আসছে, সাথে 50 পিস রোস্ট। ভাবেন একবার, ওই যে হিন্দুরা কি জানি বলে না যে অন্নপূর্ণা, আমার বৌমা তো অন্নপূর্ণা। একবারে বিরিয়ানি নিয়ে ঘরে ঢুকছে। মা হা হয়ে গেলেন। আরে বউয়ের তো মারাত্মক মেধা, মুখস্থ করে ফেলছে শুনে শুনে। রিনি কথা বলা শেষ করে বলল, আন্টি সকাল থেকে কিছু খায় নাই। বিরিয়ানির গন্ধ সহ্য করতে পারতেছি না। আমাকে একটু আলু ভর্তা দিয়ে ভাত দিতে পারেন? নয়তো একটু চা, চিনি ছাড়া, আমি চিনি খাই না। আমি দূর থেকে শুনে মনে মনে বললাম, রিনি রিনি খায় না চিনি। আমার মায়ের হাই ব্লাড প্রেশার, সুগারও বেশি। হার্টেও মনে হয় সমস্যা আছে। তাকে তেল ছাড়া খাবার খেতে বলেছে ডাক্তার। বিরিয়ানি, চিনি সেও খায় না। এই বিরিয়ানি পূর্ণা রিনিকে মায়ের খুব পছন্দ হয়ে গেল। দুজনে দেখলাম ডাইনিং এ বসে চিনি ছাড়া চা খেতে খেতে গুটুর গুটুর গল্প করছে। বিরিয়ানি কন্যা রিনি যখন চিনি চা ছাড়া চা খাচ্ছিল, আমি নিজের ঘরে ঢুকলাম। আমাদের বাড়িটা বেশ পুরনো ধাঁচের দোতলা বিল্ডিং। নিচতলায় আসলে একটা গ্যারেজ আছে, তবে সেখানে কোন গাড়ি নাই। একটা স্টোর রুমের মতো আছে, সেখানে পুরনো ভাঙা আসবাবপত্র রাখা হয়। আমরা থাকি দোতলায়। আমার রুমটা ছোটখাটো একটা রুম, আমি ইচ্ছে করে এই রুম বেছে নিয়েছিলাম। কারণ তখন আমাদের বাসায় অনেক অনেক মেহমান আসতো, এই রুম ছোট বলে এখানে কেউ ভিড় জমাতো না। রুমে ঢুকে মনে হলো, এই সেমিরাবল বিছানা আজকে থেকে রিনির সাথে শেয়ার করতে হবে। তার চাইতেও বড় বিষয় হচ্ছে ওর একটা বিশাল লাগেজ এসেছে। সেই জিনিসপত্র কোথায় রাখবে? সব নিশ্চয়ই আমার আলমারিতে, কিন্তু আমার এক পাল্লার আলমারিতে কোন জায়গা ফাঁকা নাই তো। একটা স্টিলের হ্যাঙ্গার কিনেছি গত মাসে, ওখানে অফিস থেকে ফিরে আন্ডারওয়্যার, প্যান্ট, মোজা, শার্ট ঝুলিয়ে রাখি। ওর দিকে চোখ যেতেই দেখি 4টা আন্ডারওয়্যার। মান ইজ্জত পুরোপুরি শেষ হবে আজকে। এগুলো সরিয়ে রাখতে হবে, কেউ এসে রুমটা ঠিকঠাক করছে না কেন। আমি আন্ডারওয়্যার গুলো একটা পলিথিনে ভরে বিছানার নিচে লুকিয়ে রাখলাম। ওয়াশরুমেও রাখা যাবে না। ওয়াশরুমটাও তো যাচ্ছে তাই অবস্থা। চিনি না খাওয়া রিনি এখন কি করে কে জানে। ঘন্টাখানেক পরে হইচই শুনে বাইরে এলাম। বড় আপা এসে গেছে, সাথে টুকি। দুলাভাই আসেনি এখনো। আপা গতরাত করতে করতে ঢুকলো। কোন একটা সমস্যা হয়েছে, বুঝতে পারছি না। ডাইনিং এ তখন রিনি খেতে বসেছে, ভাবি আর মা রিনির পাশে। আব্বা নিজের রুমে। আজ রাতে কিছু মেহমান আসবেন, এখনো এসে পৌঁছাননি। আবার ডাইনিং এর সামনে দাঁড়িয়ে মাকে বলল, আমি কি তোমার নিজের মেয়ে? বলো, সত্যি করে বলো। মা আমতা আমতা করে বললেন, সে কি কথা খুকু, নিজের মেয়ে কেন হবি না? মনে তো হয় না। বলো, আমাকে কোথা থেকে নিয়ে আসছো? আমার পরিচয় কি? আমার বাবা মা কি? আমার মাথার উপর দিয়ে গেল। সত্যি কি আপা আমার বড় আপা না অন্য কেউ? আব্বা আম্মা তাকে অন্য কারোর কাছ থেকে নিয়ে এসেছিল। কিন্তু সেটা কিভাবে সম্ভব? বড় আপার মেয়ে টুঙ্কি একদম আম্মার কার্বন কপি। মনে হয় আম্মার ফটোকপি আল্লাহর কাছে রাখা ছিল, আবার পেটে পাঠিয়ে দিয়েছে। তারিক কই? মুন্নি তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ বলো বলো, কি মনে হয়? আমি তোমার নানাস না? ভাবি আমতা আমতা করে বলল, জি আপা, কি হয়েছে বুঝতে পারতেছি না তো। ওহ, তোমরা কিছু বুঝতে পারতেছো না? আশ্চর্য তো।
বড়াপা আর কিছু না বলো বিরিয়ানির হাড়ির সামনে বসে কাঁদতে লাগলো। বড়াপার সাথে তার 3.5 বছরের মেয়ে টুঙ্কিও কাঁদছে। এসব কান্নাকাটির মধ্যে বিরিয়ানি কন্যার খাওয়া বন্ধ হয়ে গেছে। সে হা করে দেখছে কাণ্ড কারখানা। টুঙ্কিকে আম্মা জিজ্ঞেস করলো, ও বুবু, কি হয়েছে, কাঁদছো কেন? টুঙ্কি ফুপাতে ফুপাতে বলল, মা কাঁদে তাই। আমি একটা নিঃশ্বাস ফেললাম। টুঙ্কি এখন খুব অনুকরণ করে, তার মা যা করবে সেও তাই করবে। বড় আপা ফুপাতে ফুপাতে বলল, তপুর বিয়ের খবর আমাকে জিগাতলার অনু খালাম্মা দেয়। কেন, আমি কি কেউ না? আমাকে একটা ফোন কেন করা হলো না? আরে বাস, আম্মার ম্যারাথন ফোন কলে বড় আপায় বাদ পড়ে গেছে। মারাত্মক ইস্যু। কদিনে ইস্যুতেই গরম থাকবে। আম্মার মুখ শুকিয়ে গেছে। এত বড় ভুল কি করে হলো? হাও। বড় আপা কাঁদতে কাঁদতে একদম ছোটবেলায় চলে গেছে। তার জীবনে সে কি কি পায় নাই। একটু পুতুলের হাত ভাঙা ছিল, আবার সেটা ঠিক করে নেয়। এসএসসি পরীক্ষার সময় নীল জামাটা কিনে দেয় নাই, তার বিয়েতে হলুদের অনুষ্ঠান হয় নাই, তার জামাইকে দাওয়াত দেওয়া হয় নাই, আমার ফুফাতো বোনের জামাইকে পিঠা বানিয়ে খাওয়ানো হয়েছে, বড় দুলাভাইয়ের জন্য পিঠা বানানো হয় নাই। আবার বিভিন্ন দুঃখ শুনে শুনে আমার মনে হতে লাগলো, আহারে আমার আব্বু কত বঞ্চিত হয়েছে। সেই সাথে মনে হলো, প্রতি সপ্তাহে আম্মা একদিন আব্বা দুলাভাইকে দাওয়াত দেন। না আসতে পারলে আমি তাদের খাবার দাবার পৌঁছে দিয়ে আসি। এসব কান্নাকাটির মধ্যে রিনি ভাবাচাকা খেয়ে গেছে। অনেকক্ষণ পরে সে উঠে এসে বড় আপাকে স্বাভাবিকভাবে বলল, আপা, দুলাভাই কখন আসবে? আপনার শ্বশুর বাড়ির কেউ আসবে না? বড় আপা কান্না থামিয়ে বলল, তোমার দুলাভাই অফিস থেকে আসবে। আর আমার শ্বশুর বাড়িতে কেউ তো দাওয়াতি পায় নাই, তারা কেন আসবে? আমি তো মেয়ে, যত যাই করুক আমি তো ফেলতে পারবো না। রিনি একটা হাই তুলে বলল, বিরাট ভুল হয়ে গেছে। আপা এক কাজ করেন, আপনার শ্বশুর বাড়িতে রোজ সহ বিরিয়ানি পাঠিয়ে দেন, সেই সাথে মিষ্টি। আপনার বাবার বাড়ির সম্মান তো আপনি রক্ষা করবেন, তাই না? ড্রাইভার সাথে আছে নাকি পাঠাও, ডেলিভারি কল করব? বড় আপার মুখ চকচকে হয়ে গেল। আম্মা দেখলাম হাফ ছেড়ে বাজলেন। বিরিয়ানির হাড়ি খুলে চাইনিজ টিফিন বাক্স ভরে বিরিয়ানি আর রোস্ট পাঠানো হলো আপার শ্বশুর বাড়ি। সেই সাথে আপা ঘোষণা করলেন, তিনি কয়েকদিন থাকবেন এখানে। আমার গলা শুকিয়ে গেল এই ঘোষণা শুনে। বড় আপা বাসায় থাকা মানে বাড়তি ঝামেলা। আপা কাউকে বসে থাকতে দেখতে পারে না। আমার ছোট বোন তুলি, সে গিয়েছে মগবাজার ছোট খালার বাসায়, এখন দলবল শহর চলে আসতেছে শুনলাম। তুলিকে বসে থাকতে দেখলে বলবে, এই তুলি, যত ড্রয়িং রুমটা গুছিয়ে দে। আমার শ্বশুর বাড়িতে সব কেমন টিপটপ থাকে, তার তোদের বাসায় রাজ্যের এলোমেলো ভাব। মা হয়তো একটু বসে আছে, তখন আপার উদ্ভট সব খাবার খেতে ইচ্ছে করে। এক একদিন সকালে বলবে, মা, আজ কুমড়োর বিচির ভর্তা করো তো। বড় ভাই অফিস যাওয়ার সময় বলবে, তোর অফিসের কাছে তো নিউ মার্কেট, 2 নম্বর গেটের পাশে 3 তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে 4 নম্বর গলিতে একটা দোকানে একটা শার্ট দেখেছিলাম, তোর দুলাভাইয়ের জন্য নিয়ে আসিস। ভাইয়ের অফিস পরিবাগ আর নিউ মার্কেট কাছাকাছি, এটা শুধু আমার আপাই জানি। আমরা জানি 40-50 টাকা রিক্সা ভাড়া লাগে। যাক, আপা থাকলে গেস্ট রুমে থাকবে, অন্য মেহমানও তো আসবে। এত সব ঝামেলা হয়েছে, এর মধ্যে রিনি মেয়েটার খাওয়া হয়নি। অল্প ভাত নিয়েছিল, সেটাই শেষ করতে পারেনি। খিদে পেয়েছে বলেছিল। আমার একটু একটু খারাপ লাগতে শুরু করলো। আজব বিষয়, এই মেয়ের সাথে এখনো আমার কথাই হয়নি, আরেকজনের বিয়ের আসর থেকে বউ ছিনতাই করে নিয়ে এসেছি, সেই বউয়ের জন্য মায়া লাগছে। বিরিয়ানি রফা হলো সুন্দর করে। মেহমানরা খুব খুশি। আশেপাশের কয়েক বাসায় দিয়ে আসা হলো। আমিও খেলাম আরো একবার, এবার রাতে ঘুমানোর পালা। এই ঝামেলার মধ্যে কেউ আমার ঘরটা গুছিয়ে দেয়নি। রিনিকে এনে বসিয়ে দিয়ে গেল আমার বিছানার উপর। আমি ঢুকলাম 12টার দিকে। রিনি আমাকে দেখে প্রথমেই বলল, এত ছোট বিছানায় দুজন থাকবো কিভাবে? আমি বললাম, সমস্যা নাই, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় রাত পার করে দিতে পারবো। রিনি বলল, এটা কি যে বাংলা সিরিয়াল নাকি? বাসর ঘরে জামাই সোফায় ঘুমাবে? সদুত্তর দিতে পারলাম না, তবে আমি তো আর ঘুমাতে চাই নাই, তুমি না বললে তাই তো। রিনি বিছানা থেকে নিচে নেমে নিজের লাগেজ খুলে জামা কাপড় বের করতে লাগলো। হঠাৎ চোখ চলে গেল আমার পলিথিন ভরা আন্ডারওয়্যারের দিকে।
রিনি না দেখলেই হয়, কাল সকালে একটা ব্যবস্থা করে ফেলা যাবে। না, রিনি দেখলো না। সে ঘন্টাখানেক বসে মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিল। আমি বিছানার এক কোণে চিপকা মেরে শুয়ে রইলাম। না জানি কত জায়গা লাগে রিনির। আহা, গতকাল রাতেও এই বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়েছি। আজকে আমার এখানে জায়গা নেই। এই পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। পুরুষের কোন একক রুম নাই, কিচ্ছু নাই। চোখ লেগে আসছিল, হঠাৎ দেখলাম রিনি বসে আছে। আমি উঠে বসলাম। রিনি, মন খারাপ লাগছে? তা একটু লাগছে। তার চাইতে খিদে লেগেছে বেশি। হুম, তুমি তো খাওনি। আপনি খেয়াল করেছেন? ওই সময় তো আপা কান্নাকাটি শুরু করলো। আপা একটু বোকা, তাই না? একটু না, বেশ বোকা। সহজ সরল। রিনি একটু হাসলো। বাসার বাইরে জ্বলে থাকা হলুদ লাইটের আলোয় রিনিকে খুব মায়াময় লাগছিল। আমি বিছানা থেকে নেমে বললাম, তুমি বসো, আমি দেখি কি পাওয়া যায়। মিষ্টি খাবে? না, মিষ্টি খাবো না। ওকে। রুম থেকে বের হয়ে টেবিলের উপর দুটো সিদ্ধ ডিম পাওয়া গেল। গত রাতে টঙ্কি বায়না ধরেছিল ডিম সিদ্ধ খাবে, পরে আর খায়নি বোধ হয়। সেই সাথে 3 পিস রোস্ট। আমি এগুলো নিয়ে রিনির কাছে এলাম। রোস্ট বোধ হয় খাবে না, কিন্তু রিনি নিল। ডিম সিদ্ধ দিয়ে একটা কামড় দিয়ে বলল, একটু লবণ নিয়ে আসেন তো। সারাদিনের ক্লান্তিতে ডিম আর রোস্ট খেয়ে পেট ভরে যাওয়ার পরে রিনির মনে হয় ঘুম পাচ্ছিল। আমি একবার এপাশ ওপাশ করছিলাম অস্বস্তি নিয়ে। রিনি দেখলাম আমার দিকে পিঠ দিয়ে ঘুমিয়ে পড়ল। কয়েকবার চেক করলাম, এপাশ আর ওপাশ করলাম, সে নড়েচড়ে না। আবার উকি দিয়ে দেখলাম, না, বেঘরে ঘুমাচ্ছে। একসময় আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার অফিস। অ্যালার্ম দেওয়াই থাকে। আমি উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। রিনি তখনও ওপাশ ফিরেই ঘুমাচ্ছে। বাপরে, একটু এদিকে ফিরল না রাতে। আমার তো আর ছুটি নেওয়া হয়নি, বিয়ে করেছি সেটাও কেউ জানে না। তাই নর্মালি অফিসে চলে গেলাম। কিন্তু মন দিতে পারলাম না কাজে কর্মে। সারাক্ষণ মাথার মধ্যে চিনি ছাড়া চা খাওয়া রিনির কথা ঘুরতে লাগলো। ওর সাথে একটু কথা তো বলতে হবে নাকি? কিন্তু আমি ওর ফোন নম্বর জানি না। একবার তুলিকি করলাম, আরেকবার টিএনটিতে ফোন বেজে গেল, কেউ তুলল না। অস্থির অস্থির লাগছিল। বের হলাম একটু তাড়াতাড়ি। সারাদিন কি করলো মেয়েটাকে জানে। বাসায় ফিরে দেখলাম সবাই চা খাচ্ছে ড্রয়িং রুমে বসে। রিনিও খাচ্ছে। এক ঘর ভরা মেহমান এসেছে। আমি রুমে ঢুকে মনে হলো, এ কি, এটা কার রুম? ভুল করে কার রুমে চলে এসেছি। কয়েক ঘন্টায় রুমের চেহারা পাল্টে গেছে। বিছানা পরিপাটি করে গোছানো, ময়লা জামাকাপড় একটা নেই কোথাও। বিছানার নিচে পলিথিনে ভরা আন্ডারওয়্যারও খুঁজে পেলাম না। বিছানার নিচে উকি দিতে দিতে রিনি এসে ঢুকলো। পায়ের ফাঁক দিয়ে দেখলাম রিনি এসে ঢুকেছে। কিছু খুঁজছেন? না মানে? একটা পলিথিন ভরা আন্ডারওয়্যার ছিল, ফেলে দিয়েছি। মানে কি, কেন? আমার জিনিসপত্র কেন ধরেছ? কারণ এই ঘরে আমি থাকবো, অপরিষ্কার এলোমেলো আমি থাকতে পারি না। এজন্য না জিজ্ঞেস করে ফেলে দেবে? আন্ডারওয়্যার ফেলেছি, কিন্তু মনে হচ্ছে সম্রাট শাহজাহানের মাথার মুকুট ফেলে দিয়েছি। বুঝলাম এই ঘরের পাবলিক, এর সাথে কথায় পারবো না। তাই তর্ক না করে জিজ্ঞেস করলাম, আমার জামাকাপড় কই? রিনি আলমারি খুলে একদম ধবধবে জামাকাপড় বের করে দিল। মনে হয় রোদে শুকিয়ে এনেছে। তুমি আজকে এত কাজ করলে কেন? আমাকে কি বুয়া মনে হয়? তাহলে অ্যাপস থেকে বুয়া ডেকে সব পরিষ্কার করিয়ে নিয়েছি। ওরে বাপরে, তুমি দেখি মহা অ্যাডভান্স। ওরা যদি খারাপ হতো? বলতে গিয়েও বললাম না, এত খরচ করলে পোষাবে কিভাবে? আমার বেতন খুব কম। বাড়ি ভর্তি লোকজন, ওরা খারাপ হলে কি করবে? আপনার ঘরে আছে বাকি পুরনো মোবাইলের যন্ত্রপাতি। এক গাদা পুরনো বই খাতা সব বস্তা ভরে রেখেছি। মনে হয় না এগুলো কোনোদিন কাজে লাগবে। আমার বই খাতা বস্তায় ভরে ফেললে তো সেগুলো দিয়ে আপনি কি করবেন? না মানে, আসলে তো সেই কবে এমবিএ শেষ করেছি, এখন বই খাতা দিয়ে কি করব? যাই হোক, রুম পরিষ্কার দেখে মনটা পরিষ্কার পরিষ্কার লাগছিল। যাই হোক, খুব ইচ্ছে করছিল রিনি সারাদিন কি কি করলো একটু শুনি, কিন্তু সে বেশিক্ষণ বসলো না।
বড় আপা এসে তাকে ডেকে নিয়ে গেল। রুম পরিষ্কার হওয়ার ভালো দিক হচ্ছে মন পরিষ্কার পরিষ্কার লাগে, খারাপ দিক হলো নিজেকে নিজ গৃহে পরবাসী মনে হচ্ছে। মনে হচ্ছে অন্য কোন বাসায় এসেছি। যাই হোক, এই রাতটাও কেটে গেল অন্যদিকে তাকিয়ে। পরদিন সকালে দেখলাম পাশে রিনি নেই। আমার অ্যালার্ম বাজছে, 10 মিনিটে শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়ে যেতে হয়, নয়তো বাসের লাইন লম্বা হয়ে যায়। উঠে বসতে দেখলাম রিনি ওয়াশরুম থেকে বের হয়েছে। একটা সাদার উপর নীল ছোপ ছোপ জামা পরা, ভালো লাগছিল দেখতে। মেয়েটার দিকে তাকাতেই পারলাম না এখনো। কোথাও যাচ্ছ? রিনি বলল, হু। কোথায়? এত সকাল সকাল? সকাল সকাল কোথায় যায় মানুষ? কোথায় যায়? আপনি কোথায় যান? অফিসে। আমিও অফিসে যাচ্ছি। অফিসে মানে তুমি চাকরি করো? হ্যাঁ। আগে বলনি তো? আপনি তো জিজ্ঞেস করেননি। কাল যে গেলে না, বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছিলাম 3 দিন। আজ জয়েন করতে হবে, ছুটি শেষ। আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, কোথায় জব করো তুমি? একটা ব্যাংকের নাম বলল রিনি, সিনিয়র অফিসার। সর্বনাশ, মারাত্মক বিষয়। এই মেয়ের বেতন আমার চাইতে 3 গুণ বেশি। আসলে রিনি চাকরি করে শুনে আমি একটা ধাক্কা খেলাম। আমি কেন যেন তাকে অবলা অসহায় মনে করে বসেছিলাম, আমি তাকে উদ্ধার করে এনেছি। বিষয়টা তো পুরোপুরি উল্টো। আমাকে বিয়ে না করলে রিনির বিশেষ কোন ক্ষতি হতো না। যাই হোক, রেডি হয়ে এসে দেখলাম টেবিলের উপর দুটো হটপট, টিফিন বাক্স মনে হয়। রিনি পুরোপুরি তৈরি। তাকে এখন অপরিচিত লাগছে দেখতে। টিফিন বাক্স কার? একটা আমার, আরেকটা আপনাকে দিলাম। বাইরে খেতে টাকা খরচ করে লাভ কি? তার চাইতে বাসার খাবার খান, শরীর ভালো থাকবে। এত ঝামেলা করতে হবে না আমার জন্য। রিনি বের হয়ে যেতে যেতে বলল, আচ্ছা আর করব না। তো কি হলো? দুপুরে খাওয়ার সময় আমার মনে পড়লো আমার ব্যাগে একটা টিফিন বাক্স আছে। প্রতিদিনের মতো আমার সহকর্মী রাকিব ডাকতে এলো, তপু ভাই, চলেন কাচ্চি মেরে আসি। আমি বললাম, কাচ্চি মারবো না রে ভাই, কয়েকদিন যাবৎ কাচ্চির উপরে আছি, শুধু কাচ্চি। রোস্ট, টিকিয়া রেজালা, এখন এ মুখো হতে মন চায় না। বলেন কি ভাই, ওইটা কি দেখা যায়? টিফিন বাক্স নাকি? হুম, পেটের অবস্থা ভালো না বলে বাসা থেকে টিফিন দিয়ে দিয়েছে। ভাই, আপনি তো কেমন ভদ্রলোক ভদ্রলোক আচরণ করতেছেন, চেহারাও খোলতাই হয়েছে। সত্য করে বলেন তো, বিয়ে শাদী করে লাইছেন নি? আরে ধুর ধুর, কি যে বলো। বিয়ে করলে তোমরা জানবা না? তোমাদের ছাড়া কি বিয়ে হবে নাকি? বিয়ের কথা চেপে গেলাম, মাসের শেষ দিক। এরা শুনলেই ট্রিট ট্রিট করে মানিব্যাগের অবস্থা ভারে ভবানী করে ছাড়বে। রাকিব আরো কিছুক্ষণ ফাজলামো করে চলে গেল। আমি দুরু দুরু বুকে টিফিন বাক্স খুললাম, কি দিয়েছে কে জানে। টিফিন বাক্সে আবার 3টা ভাগ, এক ভাগে ফ্রাইড রাইস, সাথে সবজি দিয়েছে। 1 চামচ মুখে দিয়ে আমার উপর গভীর দুঃখ ভর করলো। এই মেয়ে করেছে কি? এত ভালো খাবার কবে খেয়েছি মনে পড়ছে না। আমি কিনা বলে আসলাম আমার জন্য টিফিন না দিতে। আমি সবকিছুতেই ভেজাল পাকাই। এখন কি করা যায়? আকাশ পাতাল ভাবতে ভাবতে খাওয়া শেষ করে ফেললাম। খাওয়া শেষে বসে চাপিয়ে দেওয়া কাজের চাপে চিন্তা করতে পারছিলাম না। তাই প্রাকৃতিক কার্য সমাধান করার জন্য ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম হচ্ছে পৃথিবীর সবচাইতে নিরাপদ, নিরিবিলি জায়গা। আর কমন হচ্ছে সবচাইতে আরামদায়ক চেয়ার, এখানে বসে পৃথিবীর বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব। কমনে বসতেই মাথায় অদ্ভুত এক বুদ্ধি চলে এলো। এত নিরিবিলি পরিবেশ আর কোথায় পাওয়া যাবে? চারদিক শুধু হইচই, কাজের প্রেশার, একটুও চিন্তা করার উপায় নেই। যাই হোক, বাসায় ফিরে দেখলাম মিনি চলে এসেছে। ওর মনে হয় অফিসের গাড়ি দিয়ে পিক ড্রপ করাই, এজন্য তাড়াতাড়ি চলে আসে। বাসায় ঢুকেই মাকে ডেকে বললাম, আমার খুব পেটে ব্যথা, রাতে খাবো না। মা অস্থির হয়ে গেলেন শুনেই। পেটে কি হয়েছে? লুজ মোশন নয় তো? না, গ্যাস্ট্রিক। ডাক্তার একদম বাইরে খাবার খেতে বারণ করেছে। ওহো, তাহলে তো রোজ টিফিন দিতে হবে। হুম, তাহলে খুব ভালো হয়। সমস্যা নাই, রেনি তো নিজে খাবার বানাবেই, তোরটাও বানিয়ে দিবে। আমি দূর থেকে দেখলাম চিনি না খাওয়া রেনি মুখ টিপে হাসছে।
আজব মেয়ে তো, হাসির কি হলো? রিনি রুমে ঢোকার পরে জিজ্ঞেস করলাম, তুমি হাসলে কেন? কই হাসলাম? রিনি হাসি মুখে জিজ্ঞেস করলো। আমি দেখেছি। ও আচ্ছা, আপনি টিফিন নিয়ে যেতে চান সরাসরি বললেই তো হতো, আবার নাটকের কি দরকার ছিল? ডাক্তার বলেছে বাইরের খাবার না খেতে। হি হি হি। এই হাসবে না। বলেছি তো। তুমি কি জানো আমার সম্পর্কে? অনেকদিন থেকেই আমার পেটে ব্যথা। গ্যাস্ট্রিকের জন্য। গ্যাস্ট্রিকে ব্যথা হলে এমন গান্ডে পিন্ডে গেলা যায়? নিজের বিয়ের পর থেকে তো প্রতিবেলাই পোলাও মাংস খাচ্ছেন। এই, তুমি খাওয়ার খোঁটা দিচ্ছ? একদম না। শুধু বলেছি আপনার গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক হয় নাই, শুধু আমার তৈরি খাবারটা ভালো লেগেছে, তাই এই নাটক। ধুরো, তোমার রান্না করা টিফিন আমি নিবই না। আমাকে মা কিছু রান্না করে দিবে। রিনির হাসি থামলি না। মেয়েটাকে হাসলে ভালোই লাগে। সমস্যা হচ্ছে প্রথম দুদিন মনে হয়েছিল ও খুব অসহায়, আরো বড় চাকরি করে শোনার পর থেকে ওকে আমার বস বসো লাগছে, যেন রিনি অফিসে বসো। আমি সামান্য কর্মচারী। নো নো, এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। আমার যে ওকে একটু একটু ভালো লাগে সেটাও বুঝতে দেওয়া যাবে না। রিনি, আজ থেকে লাইট নিভিয়ে ঘুমাতে হবে। আমার সমস্যা হয়। হ্যাঁ, আমারও সমস্যা হয়। আমি ভেবেছি আপনার অভ্যাস বুঝি। না, লাইট নেভানোর কথা বলে কর্তৃত্ব দেখান গেল না। রিনি হঠাৎ বলল, আপনি আমাকে আগে চিনতেন? দেখেছেন কখনো? না, কখনো দেখি নাই, শুনছি তোমার কথা। আব্বা বলতেন। আমার আব্বাও বলতেন। কি বলতেন? আপনার কথা। আমার কথা? হু। কি কি বলেছেন? এই যে আপনি ইন্টারে ফিজিক্সে ফেল করেছিলেন, পরের বার পরীক্ষা দিয়ে পাশ করলেন, এতে সৌরভ আঙ্কেল খুব টেনশনে ছিলেন। আপনি তো কোথাও চান্স পাবেন না। পরে আমি বলেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবি পড়াতে পারে। আপনি তো তাও প্রথম দিকে কোনটায় চান্স পেলেন না। পরে আঙ্কেল ধরাধরি করে আপনাকে ভর্তি করালেন। আমি উহু বলে গলা খাকারি দিলাম। একাডেমিক পড়াশোনা এত গুরুত্বপূর্ণ কোন বিষয় নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি পাশ দিয়েছিলেন? নজরুল ছিলেন নোটির দোকানদার। রিনি হাসতে হাসতে বলল, আপনি তাহলে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম মনে করেন? আমি আবারও গলা খাকারি দিয়ে বললাম, পড়াশোনা এত গুরুত্বপূর্ণ বিষয় না। কে বলেছে আপনাকে? আমি সবসময় পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি, মাস্টার্স পরীক্ষার রেজাল্ট হওয়ার সাথে সাথে জব পেয়ে গেছি। পড়াশোনা করলে পড়াশোনা গুরুত্বপূর্ণ। ফেলটু ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ না। চিনি না খাওয়া রিনি আমাকে ফেলটু বলল নাকি বুঝলাম না ঠিক। কয়েকদিন কেটে গেল। বিরিয়ানি পূর্ণা রিনি আমাকে ফেলটু বলার পরেও আমি রেগে যেতে পারলাম না। রিনির উপর আমি রাগ করতে পারছি না। আমার গম্ভীর হয়ে থাকা উচিত। কিন্তু রিনির সামনে এলেই ওর সাথে খুচরা আলাপ করতে মন যাচ্ছে। মুখের উপর থেকে ভারী গাম্ভীর্য সরে মুখটা কেমন আহ্লাদে তেলতেলে হয়ে যাচ্ছে। অথচ এটা আমি চাই না। আমি চাই গম্ভীর থাকতে। রিনি একদিন তৈরি হয়েছে সকালে, আমি জিজ্ঞেস করলাম, অফিস যাচ্ছ? রিনি বলল, এই সময় অফিস যাচ্ছি না, পার্টিতে যাচ্ছি। ও আচ্ছা, বলে কথা শেষ করলাম। কি বিষয়ের কথা বলা যেতে পারে? আরেকদিন মনে হলো একটা জোকস বললে রিনির সাথে আলাপ করা যেতে পারে। রিনি, একটা জোকস শুনো। বলুন। এক লোক কি করে প্রতিদিন বাজারে গিয়ে তেলের শিশি ভাঙে। একদিন তার বউ বলল, আজ তেলের শিশি ভাঙলে ঘরে ঢুকতে দেবে না। লোকটা আবার বউকে খুব ভয় পায়। বাজারে ঢুকতেই লোকটি পা পিছিয়ে পড়ে গেল, তার তেলের শিশি ভেঙে গেল। লোকটি তখন বাড়ি ফিরে বউকে বলল, এই শুনছ, আজ বাজারে সবার তেলের শিশি ভেঙে গেছে। তার বউ বলল, আমার শিশি কই? লোকটি বলল, ওইটা দিয়েই তো শুরু হলো। জোকসটা ভীষণ হাসির। আমি হা হা করে হাসতে শুরু করলাম, কিন্তু রিনি শুকনো হাসি দিল। রিনির মনে হয় ভালো লাগেনি। রিনি আরেকটা জোকস শুনবে? বলুন। এক লোকের ঘড়ি বন্ধ। অনেকদিন চলে না। লোকটি তখন ঘড়িটা খুলে দেখে ভেতরে একটা মাকড়সা মরে আছে। লোকটি তখন তার বউকে ডেকে বলল, ও গো, এদিকে এসে দেখে যাও, ঘড়ি চলবে কি গো, যে চালাবে সেই মরে গেছে ভেতরে। এই জোকস বলেও আমি খুব হাসলাম। রিনি ঠোঁটের কোনকে একটু চিপা হাসি দিল।
মেয়েটা মনে হয় বেরসিক, জোকস পছন্দ করে না। রিনি একটা ডার্টি জোকস শুনবে, মানে তোমাকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তুমি আবার মাইন্ড না করো। মাইন্ড করবো না, বলুন। একটা সিনেমা হলো বুঝছো, সেই সিনেমা হলে সবার মাথাটা করে যেতে হয়। এক লোকের বা বাজি ধরলে সে মাথা নাড়া না করে ওইখানে সিনেমা দেখতে যাবে। যেই কথা সেই কাজ। সে ওখানে চলে গেল সিনেমা দেখতে। অন্ধকার হল ঘরে সবার মাথায় হাত দিয়ে পরীক্ষা করা হয় কারো মাথায় চুল আছে কিনা। চেকার আসতেই লোকটা প্যান্ট খুলে পাছা উপরে দিয়ে উল্টো হয়ে গেল। বুঝতে পারছো ঘটনাটা? রিনি দেখলাম কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। আমি বলতে লাগলাম, চেকার তখন লোকটির পাছায় হাত বুলিয়ে বলল, ওরে, এটা তো সিটিওয়ালা টাক। রিনি এবার হতভম্ব হয়ে গেল, হাসলো না। আমি তাই জোকস প্রজেক্ট বাদ দিলাম। বেরসিক মেয়েকে জোক শুনিয়ে লাভ নেই। এর মধ্যে সপ্তাহ শেষ, বৃহস্পতিবার চলে এলো। বাড়িতে অন্য সবার সাথে রিনি ভালোই আছে। সকালে উঠে নিজে চা বানিয়ে সবার জন্য ফ্লাক্স রেখে চলে যায়। আমার টিফিন বাক্সটাও গুছানো পেয়ে যাই। এক একদিন এক এক খাবার, কখন রেডি করে বুঝতে পারি না। সেদিন খিচুড়ির ঢাকনা তুলতেই অফিসের আশপাশের লোকজন জিজ্ঞেস করলো, কি খাবার এনেছি, এত সুগন্ধ ছড়াচ্ছে। আমি একটু গর্ববোধ করে ফেললাম। আমার বউ এত ভালো রাঁধে, এত ভালো চাকরি করে, এত ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল তার। কিন্তু গর্ব মনেই চাপা দিয়ে রাখতে হয়, কাউকে জানাতে পারি না। বিয়ের কথা শুনলেই এদের ট্রিট দিয়ে ফকির হয়ে যেতে হবে। আমার বাবু এত টাকা নেই, নিশ্চয়ই বড় কোন রেস্টুরেন্টে খেতে চাইবে। বৃহস্পতিবার বিকেলে রাকিব বলল, তপু ভাই, চলেন 2 নম্বর রোডে একটা কফি শপ হয়েছে, কফি খেয়ে আসি। অনেকক্ষণ কাজের প্রেসারে ছিলাম, তাই বের হয়ে এলাম। কফি শপে ঢোকার মুখে দেখলাম চিনি না খাওয়া রিনি বের হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। রিনির সাথে খুব কেতাদুরস্ত একটা ছেলে। হ্যান্ডসাম দেখতে, অনেক লম্বা। ছেলেটার সামনে চুলগুলো কায়দা করে কাটা মনে হয়। চোখের উপর পড়ছে। ক্রিম কালারের শার্ট আর ফর্মাল প্যান্ট দেখে মনে হচ্ছে কোন বড়লোক বা ভালো বেতনের চাকরিওয়ালা। ছেলেটা কি? তার সাথে রিনি কফি শপে কেন? সামনাসামনি দেখা হওয়ায় মনে হলো রিনি একটু অপ্রস্তুত হয়ে গেল। কিছু না বলে একটু হাসলো শুধু। অনেক কিছু জিজ্ঞেস করতাম কিন্তু সাথে শালার ভাই রাকিবটা। ও আবার জেনে ফেলবে রিনি আমার বউ। তাই রিনি কিছু বলার আগে বললাম, কাজিন, আমার কাজিন হয় রিনি। রিনির চোখ মুখ থেকে অপ্রস্তুত ভাব কেটে একটা অবাক হওয়ার দৃশ্য ফুটে উঠল। রিনি কিছু বলল না, তবে ছেলেটা আমার সাথে হ্যান্ডশেক করে বলল, আমি রাফসান, রিনির বন্ধু। আপনি? আমি চোখ নাচিয়ে বললাম, আমি কাজিন, রিনির কাজিন। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আলাপ হয়ে ভালো লাগলো। তো আজকে আসি, আপনারা কফি এনজয় করুন। জি জি বলে ভেতরে চলে গেলাম। রাকিব আর কিছু বলল না। ঢোকার আগে দেখলাম রিনিকে ওই ছেলেটা, রাফসান যার নাম, সে রিনিকে গাড়ির দরজা খুলে দিল। রিনি ভেতরে ঢুকে বসলো। তারপর ছেলেটিও ওপাশে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে চলে গেল। কফিতে তো লাগলো, এত বেশি কফি দেয় কেউ? ধুর ধুর, পয়সা নষ্ট। বাসায় ফিরে দেখলাম রিনি ফিরে লাইট নিভিয়ে শুয়ে আছে। আমার সাথে রোজ 2টা কথা বলে, আজ বলল না। অন্যদিন সবার সাথে ড্রয়িং রুমে বসে থাকি, আজ তাও থাকলো না। রিনি, কি হয়েছে? কোন সমস্যা? না, কোন সমস্যা নেই। আর কোন কথা হলো না? ভেবেছিলাম অনেক কিছু জিজ্ঞেস করবো, কিছুই জিজ্ঞেস করতে পারলাম না। মনটা খচখচ করতে লাগলো। জিজ্ঞেস করবো কোন মুখে? আমি তো রিনিকে কাজিন বলেছি। রিনি তাও কিছু জিজ্ঞেস করলো না। এটাও আশ্চর্য বিষয়। রাফসান ছেলেটা কে আসলে? রিনির মন খারাপ কেন? রাতে রিনি তেমন কথা বলল না। ভাবলাম সকালে জিজ্ঞেস করবো, কিন্তু সকালে সুযোগ পেলাম না। সকাল সকাল বাসায় ইয়া বড় একটা লাগেজ নিয়ে বড় পায়ে এসে হাজির। সাথে টুঙ্কি, টুঙ্কির কোলে তার চাইতে দ্বিগুণ সাইজের টেডি বিয়ার। এত সকাল সকাল? কি ব্যাপার আপা? কেন রে তপু? আমি কি আসতে পারি না? নাকি এটা শুধু তোদেরই বাসা? আমার বিয়ে হয়ে গেছে বলে আমি পর হয়ে গেছি? না না, তা কেন আপা? শুক্রবার তো, দুলা ভাইকে নিয়ে আর একটু বেলা হলে আসতে। তাই বলা আর কি।
আপা চিৎকার করে বাড়ি মাথায় তুলল। বড় ভাইয়া, ভাবি, তুলি, রিনি সবাই ছুটে এলো। বড় আপা কাঁদতে বসে পড়ল। আমি পর হয়ে গেছি। একদিন সকাল সকাল আসছে বলে তপু আমাকে কথা শোনায়। আমার কোনো জায়গা নাই এ বাড়িতে। আমার স্বামীও আমাকে ভালো চোখে দেখে না। আমার একটাও শখ পূরণ করে না। কি চাইছিলাম আমি? শুধু টুঙ্কির বার্থডে বেবি শার্ক থিমে করতে চাইছি। আমাকে বলে কিনা আমার বাবনা বেশি। এতক্ষণে বিষয়টা পরিষ্কার হলো, আপা টুঙ্কির বার্থডে জমজমাট করে করতে চাইছে। কি জানি বললো বেবি শার্ক থিমে। তাই নিয়ে দুলাভাইয়ের সাথে মনোমালিন্য। এজন্য এত কান্নাকাটি। রিনি বলল, আপা আপনি কান্না বন্ধ করেন। টুঙ্কির বার্থডে হবে তো, জমজমাট করে হবে। আপনি এ বাড়িতে আয়োজন করবেন। আমরা সবাই বেবি শার্ক সাজব। দরকার হলে সবাই মাছের মতো জামা কাপড় পরে নেব। আপনি কাঁদলে তো এগুলো কিছুই হবে না। কাঁদবেন না আপা। আপার সাথে সাথে কান্না বন্ধ করলো। রিনিকে হাত ধরার পাশে বসিয়ে বলল, এই যে মেয়েটা কত লক্ষ্মী মেয়ে। ওর কিনা বিয়ে হলো তপুর মতো একটা গাছবলদের সাথে। আমি ঢোক গেলাম। আমাকে গাছবলদ বলতেছে। রিনি হেসে ফেলল। আমি নিজের রুমে গিয়ে বসলাম। আপাকে ম্যানেজ করে রিনি এলো রুমে। আমাকে উদ্দেশ্য করে ভাববাচ্চা বলল, আমি একটু বাইরে যাব। বাইরে মানে? কোথায় যাবে? আমার এক বন্ধুর সাথে দেখা করতে। আমি ভুরু কুচ্ছিয়ে জিজ্ঞেস করলাম, কোন বন্ধু? রাফসান? খুব। সে তোমার কেমন বন্ধু হয়? তাতে আপনি কি করবেন? আপনি তো আমার কাজিন। আমি গলা খাকারি দিলাম উহু বলে। তারপর বললাম, আমার কলিগা ছিল তো। নাও ভালো হয়েছে। কি ভালো হয়েছে? এই যে কাজিন বললেন সেটা। কেন? আপনাকে কয়েকটা কথা বলা হয়ে ওঠেনি। বলা দরকার আসলে, কিভাবে বলবো বুঝতে পারছি না ঠিক। বলো, শুনি। রাফসান আমার শুধু বন্ধু না, আমার বয়ফ্রেন্ড, যদিও এখন এক্স। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। চিনি না খাওয়া রিনির বয়ফ্রেন্ড আছে। অবশ্যই এক্স বলতেছে তো। শুকনো মুখ করে বললাম, তাহলে তাকে বিয়ে না করে আরেকজনকে করতে গিয়েছিলে কেন? ঝামেলা হয়েছিল ওর সাথে। এখন ও সব মিটমাট করতে চাইছে। আর আপনার সাথে তো আমার আসলে সেভাবে বিয়ে হয়নি। আপনি বিয়ে খেতে গিয়ে বিয়ে করে ফেলেছেন। মিটমাট মানে কি? বিয়ে তো হয়ে গেছে তোমার। আমার সাথে বিয়ে হয়েছে না? হুম, হয়েছে। কিন্তু আপনি চাইলে বিয়েটা ভাঙতে পারে। মানে কি? বিয়ে ভাঙো কেন? সেটাও ঠিক, আপনি কেন বিয়ে ভাঙবেন? তবে আমি রাফসানকে পছন্দ করি। আপনি কি এটা জেনেও আমরা সংসার করতে পারবেন? একটু থমকে গেলাম। কোথাও একটু কষ্ট হতে লাগলো। রিনিকে মা বাবার খুব পছন্দ হয়েছে। বাবা তো দেখলাম সেদিনও কার সাথে যেন কথা বলছিলেন, আমার ছোট বৌমা, খুব ভালো হয়েছে। এখন রিনি এসব বলছে। অবশ্য বলবেন নাই বা কেন? আমি তো রাফসানের মতো গুড লুকিং না। ওর মতো আমার গাড়িও নেই। রিনির মতো এত ভালো স্টুডেন্টও আমি না। আমার চিন্তা ভাবনা সব অদ্ভুত, সব জোকসে সীমাবদ্ধ। উত্তর আশা করছি আপনার কাছ থেকে। দেখো রিনি, বিষয়টা এত সহজ না। আমার বাবা মা তোমাকে খুব পছন্দ করে। আর তাদের কি বলবো বলো? তাদের কিছু একটা বুঝিয়ে বলে দিলে ভালো হবে। আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। হুম। আপনি আমাকে একটু হেল্প করুন প্লিজ। আপনার জন্য আমি ভালো একটা মেয়ে খুঁজে দেব। সামনের সপ্তাহে আমি বাসায় যাব। তারপর আর ফিরবো না। আপনি প্লিজ একটু ম্যানেজ করুন। আচ্ছা। অল্প কথায় উত্তর দিলাম। আসলে জোর করে তো রিনিকে আটকে রাখা যাবে না, কাউকে আটকানো যাবে না। আর রিনি আমাকে ভালোবাসে না। চেষ্টাও করেনি। ও হয়তো জানতো যে ও থাকবে না বেশি দিন। আমি বোকা বলে ওর আচরণ ধরতে পারিনি। এই শালার ভাই রাফসানটা ঝামেলা বাঁধালো। ব্যাকবোনলেস শালা। ঝগড়া করে নিজের গার্লফ্রেন্ডকে অন্য জায়গায় বিয়ে করতে দিল। আমি হলে কখনো দিতাম না। আচ্ছা, রিনিকে আমি আটকে দিতে পারি না? রিনিকে ইমপ্রেস করার চেষ্টা করতে পারি। রিনি যাতে না যায় আমাদের বাসা থেকে।
প্রেমিকাকে সরি প্রেমিকা না, বউকে ইমপ্রেস করার কি কি উপায় আছে গুগল সার্চ দিয়ে দেখতে হবে। দেখা যাক কি কি করতে পারি। অফিসে ঢুকে জিম দিয়ে বসেছিলাম। বাসা থেকে দেখে এসেছি আম্মা চিনি না খাওয়া রিনিকে টমেটো চাটনি বানানো শেখাচ্ছেন, শনিবার বলে ওর অফিস নেই। আমি তো কামলা দিই সপ্তাহে 6 দিন। বের হওয়ার সময় শুনলাম মা বলছেন, রিনি টমেটো কুচি করবে না, 4 টুকরো করে কাটবে। জি আন্টি। বিরিয়ানি কন্যা রিনি মাকে এখনো আন্টি ডাকে। ডাকবেই তো, সে তো আর বাড়ির বউ মনে করতেছে না নিজেকে। একে আটকে রাখার জন্য আমার প্রাণ আকুবাকু করছে। ছি, তপু লজ্জা হওয়া উচিত। প্রেমে পড়লি তাও এই চিনি না খাওয়া রিনি। মা বলছেন অল্প পানি দিয়ে একটু তেঁতুল দিয়ে দিবি। আমাদের ছোটবেলায় টক টমেটো পাওয়া যেত, এখন আর যায় না। টক মিষ্টি না হলে খাটটা ভালো লাগে না। একটু চিনি আর লবণও দিয়ে দিবি, মিষ্টি যেমন খাও। ইস, এই মেয়ে তো চিনি খায় না, পানসে হবে, একদম পচা লাগবে। চিনি না খাওয়া রিনি বলছে, আন্টি পানি দিয়ে না, টমেটো এমনিতেই পানি ছাড়বে। হুম, একটু দিলে ভালো হয়, পড়ে যায় না। আচ্ছা। তারপরে রসুন, জিরা আর শুকনো মরিচের ফোড়ন দেবে। আমার বস রাহাত স্যার, বয়স 40-এর ঘরে। আমাকে দেখে বললেন, কি ব্যাপার তপু সাহেব, আপনার মুড অফ নাকি? জি না স্যার, মুড অফ হবে কেন? আসুন ঘরে আসুন, আমাকে বলতে পারেন। আপনার চাইতে আমার বয়স বেশি, অভিজ্ঞতা বেশি। জি জি স্যার। স্যারের ঘরে ঢুকতেই বললেন, বলেন কি সমস্যা? তেমন কিছু না স্যার, একটু চা খান। মধু দিয়ে চা। মধু আনিয়েছি বাগেরহাট থেকে, সুন্দরবনের খাঁটি মধু। মধু দিয়ে চা খেলে দেখবেন ভালো লাগবে। রাহাত স্যারকে আমরা একটু এড়িয়ে চলি। অবশ্য আমার তেমন সমস্যা না, স্যার ঢাকার বাইরে যা যা বাড়ি আছে সেই বাড়ি যাওয়ার সময় একটা না একটা লিস্ট ধরিয়ে দেন। যেমন মফিজ সাহেবের বাড়ি বরিশালের দিকে, উনি ছুটি ছাটায় বাড়ি গেলেই ওনাকে বলবেন ইলিশ মাছ আনতে। তৌহিদ ভাই বাগেরহাটের, বেচারাকে প্রতিবার বলবেন চিংড়ি মাছ আর হরিণের মাংস আনতে। তৌহিদ ভাই বলেন, রাহাত স্যার এমন ভাবে হরিণের মাংস আনতে বলেন, মনে হয় হরিণ আমার বাড়ির উপরে বান্ধা থাকে। আজীব চিজ। ভাগ্যিস বাঘের মাংস খাওয়া যায় না, গেলে আমাকে বাঘের কল্লা নিয়ে আসতে বলতো। ফয়জুল স্যারের যশোরে বাড়ি, উনি গেলে গুড় মাছ টানতেই হবে। আরেকজনের বাড়ি মেহেরপুর, তাকে সাবিত্রী মিষ্টি খাওয়াতেই হয়। এজন্য এখন রাহাত স্যারকে সবাই এড়িয়ে চলে। রাহাত স্যারের আরো সমস্যা আছে, সে সবাইকে কবিরাজি দাওয়াই দিতে থাকে। সে গল্প আরেকদিন বলবো। তপু সাহেব, এখনো বিয়ে থা করেননি, এত সমস্যা কিসের? স্যার বলুন তো, ধরুন আপনার ওয়াইফ যদি আপনাকে বলে সে আপনার সাথে থাকতে চায় না, তার এক্স প্রেমিকের কাছে যেতে চায়, তাহলে কি করবেন? নওজুবিল্লাহ, এসব কি বলেন? না মানে ভাবছিলাম, ধরেন এমন সমস্যা হলে কি করবেন? মেয়ে লোকের শাড়ি চুড়ি পছন্দ, তাকে শাড়ি চুড়ি কিনে দেন, কোথাও যাবে না। ধরেন যদি যেতে চাই, আটকাবেন কিভাবে? জটিল প্রশ্ন। আপনি তো বিয়ে শাদী করেননি, তা এত চিন্তা কিসের? এমনি ভেবে রাখছিলাম আর কি। যদি ধরেন বিয়ে করি, তখন বউ এমন বলল, তখন কি করব? এসব চিন্তা বাদ দেন, কাজে মন দেন। স্যার সমস্যা কিন্তু সহজ না। আপনি একটু ভাবেন, ভাবি তার প্রেমিকের সাথে কফি খেতে গেছে। আপনি কোন কলিগের সাথে একই রেস্টুরেন্টে, তাদের সাথে দেখা হলো, তখন আপনি কি করবেন? তপু সাহেব, আপনি আসুন, কাজে মন দেন। বের হতে গিয়ে শুনলাম রাহাত স্যার ভাবিকে ফোন করছেন। হ্যাঁ, টুকির মা। কি করছো তুমি? কোথায় আছো? কফি শপে নাকি? ওপাশ থেকে কি বললেন বোঝা গেল না। রাহাত স্যার দেখলাম ফোন নামিয়ে রাখছেন। ছাড় খেয়েছেন বোধ হয়। বসের কথাটা মাথায় ঘুরছে। শাড়ি চুড়ি কিনতে হবে, পকেটে টাকা পয়সা তেমন নাই। অল্প বিস্তার যা আছে ভালো শাড়ি তাতে হবে বলে মনে হয় না। তাও অফিসে পড়ে একটা ঝলমলে মার্কেটের শাড়ির দোকানে ঢুকে পড়লাম। আজ বেশ গরম,
মার্কেটের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে গেল, কিন্তু অল্প সময়ে আবার অস্থির হয়ে উঠলাম। বাপরে বাপ, শাড়ি আর শাড়ি! আগে কখনো শাড়ির দোকানে ঢুকিয়ে নেই। এক মহিলা দেখলাম জামাইকে নিয়ে শাড়ি কিনতে এসেছে। তার নাকি আধপাকা টমেটো কালারের শাড়ি লাগবে। আচ্ছা, আধপাকা আর কাঁচা টমেটোর কালারটা কি? দোকানদার মুখ খোঁতা করে তাকে শাড়ি দেখাচ্ছে। শাড়ির ভাঁজ খুলে নিজের গায়ে ফেলছে। মহিলার পছন্দ হচ্ছে না। লোকটি মুখ খোঁতা করলেও বলছে, বোন, কি লাগবে আপনার বলেন শুধু, আরেকটু দেখাই। আমার দোকানে মার্কেটের সবচাইতে বেশি কালেকশন। মহিলা জিজ্ঞেস করলেন, দাম কেমন? দাম নিয়ে ভাববেন না, আগে পছন্দ করেন। মহিলা তাকে শেষ পর্যন্ত বললেন, ভাই, হালিমের ডাল প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পরে একটা হলুদ রং হয় না, ওই কালারটা। আমি আর একটু সময় থাকলে এরপর গরুর মাংস ভুনা বা বেরেস্তা কালারের শাড়ি দেখতে পারতাম। কিন্তু অপেক্ষা না করে পাশের দোকানে ঢুকলাম। সেখানে এক আন্টি বারবার একই কথা বলছেন। সেলসম্যান নীল রঙের একটা শাড়ি বের করে দেখাচ্ছিল। আন্টি বললেন, সেম ডিজাইন অন্য কালার দেখান। অন্য কালারগুলো সুন্দর, তার পছন্দ হলো না। একটা বেগুনি শাড়ি নিয়ে বললেন, সেম কালার অন্য ডিজাইন দেখান। আমার মাথা ঘুরতে লাগলো। দোকানিদের উপর মায়া লাগলো। আহারে, সেম কালার অন্য ডিজাইন আর সেম ডিজাইন অন্য কালার। একটু গর্জিয়াস কিন্তু ভারী না, সিম্পল, ক্লাসি হতে হবে। এত সিম্পলে হবে না, একদম মারমেরে লাগবে। সিম্পলের মধ্যে আর একটু গর্জিয়াস লাগবে। ভন ভন করে মাথা ঘুরছিল। তারপরেও দুইটা শাড়ির প্রাইসটা দেখে বাঁকা চোখে তাকালাম। ওরে মাবুদ, এই তেনা তেনা শাড়ির দাম 10,500। থাকুক, এত প্রেম দেখার লাগবে না। মার্কেট থেকে বের হয়ে ফুটপাতে বসে এক কাপ চা খেলাম। চিনি কম হয়েছে। রিনি চিনি ছাড়া চা কেমন খায় কে জানি। বাপরে, মেয়ে পটানো বিশাল খরচের কাজ। খরচের ভয় প্রেমে করি নাই কখনো। চিন্তা করতাম, একটা মেয়েকে নিয়ে ডেটে গেলে তাকে একটা বার্গার খাওয়াতে হবে। আমি একটা বার্গার খাবো। তার চাইতে একা একা গেলে আমি একটা বার্গার খাবো, একটা স্যান্ডউইচ খাবো। কি দরকার বাবা নিজের টাকা দিয়ে আরেকজনকে খাওয়ানো? তবে রিনির কথা আলাদা। রিনি কি পছন্দ করে, ওকে নিয়ে একদিন সুন্দর একটা রেস্টুরেন্টে আসা গেলে মন্দ হতো না। খরচ বেশি হবে না। চিনি তো খায় না, বিরিয়ানিও খায় না, তাইলে কত আর খাবে? 10,000 টাকার শাড়ি চাইতে ভালো হবে। এসব চিন্তা করতে করতে ধানমন্ডি গলির মধ্যে হাঁটছিলাম। হঠাৎ দেখি এক লোক চিৎকার করছে, নকশি কাঁথা। আমি এমনি জিজ্ঞেস করলাম, এই মামা, কি আছে দেখাও তো। লোকটি রাস্তার উপরে নকশি কাঁথা বের করে ফেলল। খুব সুন্দর কাজ করা। আমাদের বাসায়ও কাঁথা আছে, মায়ের শাড়ির। সেগুলো এমন নয়। থাকলেও আমি দেখিনি। চিনি না খাওয়া রিনির জন্য একটা নকশি কাঁথা কিনবো। আচ্ছা, দেখি আর একটু। আমি ফুটপাতে বসে নেড়েছি, দেখতে দেখতে ভিড় হয়ে গেল চারপাশে। লালা নাকি হলুদ নাকি সাদা, কোনটা নেব? আমি ভাবতে ভাবতে লোকটা 4-5টা বিক্রি করে ফেলল। ভিড় ফাঁকাও হয়ে গেল। আমি পছন্দ করতে পারলাম না। ভাগ্যিস বিয়েটা হুট করে হয়েছিল, নয়তো আমি পাত্রীও পছন্দ করতে পারতাম না। ও মামা, নেবেন নাকি? নেন একটা। নীলটার দাম কত? দাম 1500। আপনি 1000 দেন। কেন? আমি 1000 দেব কেন? আপনার রাশি ভালো, আপনি নামাইলেন পরে আমি চাইটা বেচলাম। ওহো, আচ্ছা, নীলটাই দাও। একটা পেপারে মুড়ে নীল রঙের উপরে হলুদ সুতার কাজ করা নকশি কাঁথাটা নিয়ে এলাম। বাসায় ঢুকে আমি মনে মনে উত্তেজিত বোধ করছি। রিনির কি পছন্দ হবে? না হলে না হোক। দেই না, দেখি কি বলে। রিনি, বলুন। এটা তোমার জন্য। এটা কি? নকশি কাঁথা। নকশি কাঁথা? হুম। এপ্রিল মাসের গরমে আপনি আমার জন্য নকশি কাঁথা কিনে আনলেন? আমি একটু ভাবেচাকা মার্কা হাসার চেষ্টা করলাম। বোকা বোকা লাগলো কিনা কে জানি। নকশি কাঁথা মনে হয় চিনি না খাওয়া রিনির পছন্দ হয়নি। ঘরের মধ্যে কোথাও সেটা দেখতে পেলাম না। রেস্টুরেন্টের কথাটা বলতে ইচ্ছে করছে। দেখি কবে বলে উঠতে পারি। কয়েকটা দিন কেটে গেল। রিনির উপর নজর রাখি। বাড়িতে যতক্ষণ থাকে সবার সাথে মিলেমিশে থাকে, গল্প করে, আমার সাথে বেশি কথা তো বলে না। রুমে ঢুকলেই গম্ভীর হয়ে যায় বা ফোন হাতে নিয়ে স্ক্রোল করতে থাকে। যাই হোক,
কয়েকদিন পরে দেখলাম একটা রেস্টুরেন্ট হয়েছে মিরপুর রোডে। নাম ইয়েলো কিচেন। নামটা শুনতে সুন্দর হলেও রংটা গোয়ের মতো। গু কালার রেস্টুরেন্টে একটা অফার দিয়েছে, প্ল্যাটার একটা নিলে আরেকটা ফ্রি। সেই প্ল্যাটারে দারুণ সব আইটেম, রাইস থেকে শুরু করে বারবিকিউ চিকেন, বিফ সিজলিং, ভেজিটেবল কি নেই। ফিশ আইটেমও আছে, আবার ড্রিঙ্কস কিনলে পানি ফ্রি। ফুড গ্রুপে রিভিউ দেখে ঠিক করলাম এখানেই রিনিকে নিয়ে যেতে হবে। এমনিতে সে বিরিয়ানি খায় না, রাজি হবে কিনা কে জানি। এখানে গেলে 1500 টাকায় কাজ সারতে পারতাম। শুক্রবারে রিনিকে বলে ফেললাম রিনি একটা রেস্টুরেন্টে যাবে। কোন রেস্টুরেন্ট? ইয়েলো কিচেন, মিরপুর রোডে, গু কালার, সেটা বলি নাই। যাওয়া যায়। এত সহজে রাজি হয়ে যাবে বুঝিনি। আমি ভেবেছিলাম যাবে না। না মানে ওখানে রিভিউ দেখলাম খুব ভালো, আর তুমি তো বিরিয়ানি খাও না। রিভিউ ভালো দেখেছেন নাকি একটা কিনলে একটা ফ্রি, ড্রিঙ্কস কিনলে পানি ফ্রি? না না, এসব দেখিনি তো। ফ্রি নাকি? ভালো। আমার অফিসের একজন গিয়েছিল, উনি বলল থাক, তুমি না চাইলে যেতে হবে না। চিনি না খাওয়া রিনি সত্যি শকুনের মতো ফ্রি দিয়েছে সেটা জেনে ফেলেছে। আমার কি বুদ্ধি কম নাকি? স্বীকারই করলাম না যে আমি জানি ফ্রি অফার সম্পর্কে। যাই হোক, সন্ধ্যার পরে রিনিকে নিয়ে বুকালার রেস্টুরেন্ট সরি ইয়েলো কিচেনে হাজির হলাম। আরে বাপরে, এলাহি কারবার। বিরাট জায়গা নিয়ে করা, আলো আধারিতে ভর্তি কামিজ তৈরি করে। লাইটগুলো কেমন যেন, মনে হয় গায়ে জোর নেই। রিনিকে নিয়ে এক কোণে বসলাম। একটু পরে ওয়েটার ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। 7 আপের মধ্যে রুহ আফজা, আজীব জিনিস, তাও ফ্রি দিয়েছে। আমি এক চুমুকে খেয়ে নিলাম। রিনি খেল না। ফেরত দেওয়া ঠিক হবে না, কিন্তু রিনির সামনে খাওয়া ঠিক না। অর্ডার নিতে এসেছে একজন। রেস্টুরেন্টে কাজ করে কিন্তু দেখে মনে হচ্ছে কোন মন্ত্রী মিনিস্টারের বিয়ে। ফর্মাল জামাকাপড় পরে ফোটার ফাটুর ইংলিশ বলছে। আমি আবার এত ইংলিশ বলতে পারি না। শোনার চেষ্টা করলাম কি বলতেছে। রিনি জিজ্ঞেস করলো কি কি আছে। ম্যাম সবকিছু পাবেন মেনু কার্ডে, আমাদের হাফ অ্যান আওয়ার টাইম দিলে আমরা সব তৈরি করে দিব। আমি বললাম কি যেন একটা অফার চলছে। ওয়েটার কিছু বলার আগে রিনি বলল ওই প্ল্যাটার আমি খাবো না। দেখি। আচ্ছা, আগে থাই স্যুপ দিয়ে দিন। প্রন থাকে যেন, একটু বেশি, মাশরুম। জি জি ম্যাম, আমাদের থাই স্যুপ খুব স্পেশাল। আমি মেনু কার্ডে দাম দেখার চেষ্টা করলাম, খাই ছেড়ে। 450 টাকা শুধু স্যুপ। ম্যাম, সাথে কি দিব? অনথন নাকি স্প্রিং রোল? হাফ হবে? না ম্যাম, ফুল প্লেট 8 পিস। ওকে, দুটোই দিন। কাম সারছে, আবজাব খেয়ে পেট ভরবে, আসল খাবার কখন খাবে? একটা স্পেশাল ফ্রাইড রাইস, ফুল বোল, চিকেন, প্রন থাকবে। ভেজ কম, বিফ সিজলিং, মিক্স ভেজিটেবল। ফিশ আইটেম ভালো হবে কোনটা? কি ফিশ? ম্যাম আমরা কোরাল ইউজ করি, সি ফুডের জন্য রূপচাঁদা, লাক্ষা, স্কুইড এভেলেবল আছে। না, কোরাল আইটেম অ্যাড করুন, দেখুন কোনটা। ওয়েটার দেখিয়ে দিল। ক্যাসুনাট সালাড। ডেজার্ট কিছু? ফ্রুট সালাড, আইসক্রিম। না না, লাচ্ছি। আমি শেষ। মানিব্যাগ ফুটো করলেও এত টাকা পাওয়া যাবে না। অর্ডার শেষ করে রিনি জিজ্ঞেস করলো ওয়াশরুমটা কোন দিকে। লোকটা দেখিয়ে দিল। রিনি সেদিকে চলে গেল। ওয়েটার আমার দিকে তাকিয়ে একটা দ্রুত হাসি দিয়ে ফেলল। আমার ওকে মনে হচ্ছে আলিফ লাইলার জিনগুলোর মতো। স্ল্যাপো, খালি ম্যাডাম আর ম্যাডাম। কিন্তু সমস্যা প্র্যাকটিক্যাল। কি করা যায়? একটা সিনেমায় দেখেছিলাম পকেটে তেলাপোকা নিয়ে এসেছে, খাওয়া শেষে খাবারে তেলাপোকা দেখিয়ে হম্বিতম্বি। আমি কি জানতাম বিরিয়ানি না খাওয়ারই নিয়ে তো আইটেম অর্ডার করবে। তাহলে আমিও একটা তেলাপোকা পকেটে নিয়ে আসতাম। আমাদের বাসায় তেলাপোকার অভাব নেই। এখানে কি একটা তেলাপোকা পাওয়া যাবে? নিজের পক্ষে কয়েকটা মশা হলে চলত, কিন্তু কোথাও কোন মশা নেই। রেস্টুরেন্ট ঝকঝকে। ধুর, এত পরিষ্কার হলে চলে নাকি? ওয়েটারকে ডাকলাম। জি স্যার বলুন। আপনাদের রেস্টুরেন্টে মশা নেই? জি না মানে জিজ্ঞেস করছিলাম আপনাদের রেস্টুরেন্টে মশা আছে? জি না স্যার, থাকার কোন সম্ভাবনা নেই,
এখানে স্প্রে করা হয়েছে। মানে আপনি শিওর নেই? স্যার, আপনাকে মশা কামড়াচ্ছে, প্লিজ টেবিল পাল্টে বসুন। আমি এখনই কমপ্লেন জানাচ্ছি। শালার ভাই তো বোঝে না কি চাই। আমি টেবিল পাল্টে বসলাম। রিনি এসে বলল, টেবিল পাল্টেছেন কেন? মশা। কি বলেন? এখানে তো একটা ময়লা দেখলাম না। ওয়াশরুমও খুব পরিষ্কার। ওহো, আপনি মনে হয় হতাশ হলেন। না না, হতাশ কেন হব, খুব ভালো। আচ্ছা, ওয়াশরুমে টিকটিকি আছে? মানে? না মানে থাকে না? রেস্তোরাঁয় টিকটিকি বা মাকড়সা? না না, এখানে খুব পরিষ্কার। আমি মনে মনে বললাম, ঘু কালার রং করে রাখছে, আবার পরিষ্কার। ঘোড়ার আন্ডা। খাবার চলে আসছে। রিনি একটা স্প্রিং রোল খেল, সাথে একটা অনথন। এক পিস খাবি? ফুল প্লেট অর্ডার করেছে। অন্য খাবারগুলো মনে হয় এরকম খাবে। কত হাজার টাকা বিল হবে কে জানি। খাবার চলে এলো। টেনশনে আমার কোনো খাওয়াই হচ্ছে না। রিনি চাকুন চাকুন করে খাচ্ছে। বিরিয়ানি না খেলেও চাইনিজ ভালোই খায় দেখছি। আপনি খাচ্ছেন না কেন? খাবো খাবো। না দেখে একটা সবজি মুখে নিলাম কাঁটা চামচ দিয়ে, মুখে পড়লো একটা কাঁচামরিচ। আমার শালার কপালটাই খারাপ। রিনি মোটামুটি খেয়ে সব আইটেম, অল্প করে পুরো টেবিল ভর্তি খাবার। রিনি ওয়েটারকে ডেকে বলল, এগুলো প্যাক করে দেন। বাসায় নিয়ে যাই। আমি বললাম, হ্যাঁ নিয়ে যাও। নিয়ে যাও। তাহলে আর দুটো রাইস আর একটা সিজনিং অ্যাড হবে। বাসায় অনেকে আছেন, এত কম খাবারে হবে না। সালাদ আর ফিশ আইটেমও দুটো করে। অর্ডার শেষ করে রিনি লাচ্ছির পায়ের টানছিল। আমার টেনশনে টয়লেট পাচ্ছে বড়টা, কিন্তু গিয়ে কি হবে, একটা মাকড়সা নেই। বাসায় গিয়ে যাব। সব খাবার চলে এসেছে। আমি ইয়ানফসি পড়তেছি, আল্লাহ মাবুদ, আমারে বাঁচাও। আমি শেষ আজকে। ওয়েটার বিল নিয়ে এসে দিল। বিলের সাথে একটা গোলাপ ফুল। রিনি বিলটা দেখে হাসিমুখে এগিয়ে দিল আমার কাছে। আমি আল্লাহর নামে চোখ খুলে দেখলাম, ডিয়ার কাস্টমার, ইউ আর লাকি কাপল টুডে। উই অফার দিস ট্রিট ফুল ফি ফর ইউ। বেস্ট অফ লাক, থ্যাঙ্কস ফর ভিজিটিং আসো। ওরে রে, মানির মান আল্লাহ রাখে। আমার মনে হলো একটা লাফ দেই। 100 বার থ্যাঙ্কু দিয়ে বের হওয়ার সময় অর্ডার নেওয়া লোকটাকে আর জিনের মতো লাগলো না। মনে হলো আলিফ লায়লা সাদা দাড়িওয়ালা দরবেশ দাঁড়িয়ে আছে। ফুরফুরে মনে বাসায় ফিরলাম হাত ভরা খাবার নিয়ে। ফেরার পথে রিকশায় মনে হলো 2 লাইন গান গাই, এই পথ যদি না শেষ হয়। কিন্তু চিনি না খাওয়া রিনির জন্য সাহস পেলাম না। মেয়েটার কপাল আছে, এতগুলো খাবার ফ্রি পেয়ে গেলাম। হঠাৎ মাথায় আরেকটা চিন্তাও কি দিল, এই মেয়ে ওয়াশরুমে যাওয়ার নামে কোন চালাকি করেনি তো। পরক্ষণেই মনে হলো, ধুর ধুর, চালাকি করার কি আছে। বাসায় ঢুকে দেখি ধুন্ধুমার কাণ্ড। দুলাভাই মুখ কালো করে সামনে বসে আছে। তার সামনে এক গ্লাস চিড়ার শরবত। চিড়ার শরবতের এক ইতিহাস আছে। বরাবর বিয়ের সময় কোন ঠাট্টা সম্পর্কের আত্মীয় মাকে বুঝিয়েছিলেন, দুলাভাইয়ের লেবু লবণ দিয়ে চিড়ার শরবত পছন্দ। আম্মা সেটাই বানিয়ে দিয়েছিলেন। নতুন জামাই শাশুড়ির বানানো শরবত খেয়ে আপ্লুত হয়ে প্রশংসা করেছিলেন, সেই থেকে ভাইজানের কমন আইটেম চিড়ার শরবত। এই অখাদ্য আমরা কেউ খাই না। দুলাভাই এলেই মা বানায়। দুলাভাই মুখ কালো করে শরবতের গ্লাসে চুমুক দেন। দুলাভাই, প্যারা নাই। কেমন আছেন জানতে চাই? দুলাভাই ভালো মানুষ। আমার আপা যে খাচুক করে, তার জীবনটা মনে হয় তেজপাতা করে ছাড়ছে এই 5 বছরে। শালা বাবু বিয়ে করে নাকি কাবু? না রে না, বউ ভাগ্য ভালো, আধার নয়, চাঁদের আলো। আমাদের ছন্দ শুনে রিনি অবাক হয়ে আমাদের দিকে তাকালো। যাই হোক, জানতে পারলাম আপার রাগ কমে নাই। বিয়ের আগে দুলাভাইয়ের সাথে একবার দেখা হয়েছিল। আমি তাকে সাবধান করেছিলাম, সাত্তার ভাই, দেখতে যত নরম সরম, আসলে কিন্তু অন্য জিনিস, আপনার জীবন ঝালাপালা করে দেবে। দুলাভাই তখন আপার প্রেমে অন্ধ। আপা হাসিয়ে গালে তোর পড়ে, সেই জিনিস তার হৃদয় ঝড় তোলে, এখন ঝড়ে ভাঙচুর অবস্থা। আমার কথা শুনে হেসে আমাকে এক গ্লাস লাচ্ছি খাইয়েছিলেন। এখন বোঝেন মজা। কি জিনিস জোগাড় করছেন? অবস্থা কেরোসিন মনে হয়। তপু, আপারে বুঝিয়ে বল না বাপু। রিনি বলল, আমি দেখতেছি ভাইয়া। আপনি চিন্তা করবেন না। দুলাভাই তেমন ভরসা পেলেন না।
রিনি দেখলাম গেস্ট রুমে ঢুকলো। সে কি বলল শোনা গেল না, তবে আবার উত্তেজিত গলা শোনা গেল। ড্রয়িং রুমে বসে আমরা শুনতে পেলাম। মনে হয় দুলাভাইকে শোনানোর জন্য চিৎকার করে বলতেছে, আমাকে বোঝাতে আসবে না রিনি। সাত্তার একটা জঘন্য লোক, আমি ওর সাথে 5 বছর সংসার করি। ও বিয়ের প্রথম বছরে আমাকে হলুদ রঙের শাড়িটা কিনে দেয়নি। ভালো মনের হলে ওই শাড়িটাই কিনে দিত। দুলাভাই ব্যর্থ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। এই হলুদ শাড়ির কাহিনীও অদ্ভুত। মার্কেটে আবার এই শাড়ি পছন্দ হয়েছিল, দাম ছিল 3000 টাকা, কিন্তু দুলাভাইয়ের বাজেট ছিল 5000 টাকা, তাই আরেকটু দামি একটা শাড়ি কিনতে চেয়েছিলেন। সেই হলুদ শাড়ির খোঁটা আপা 2 দিন পর পরে দেয়। রিনির গলা শোনা গেল না। আবারও বললেন, আমি ছাড়া কোনো মেয়ে ওর সাথে সংসার করতে পারত না। আমি দেখে টিকে আছি 5 বছর। আমার হাসি পেল, সত্যই আপা একটা জিনিস। আবার শুনলাম আপা বলল, অন্য মেয়েদের দিকে নজর দিলে ওর চোখ আমি গিলে দিব, কাঁটা চামচ নিয়ে এক চোখে ঢুকিয়ে দেব। আপা হন হন করে বের হয়ে এলো। পেছনে পেছনে রিনি আর টুঙ্কি। ড্রয়িং রুমে এসে বলল, শুধু রিনি বলল বলে আজ যাচ্ছি। এরপর এমন করলে আর ফিরবো না। দুলাভাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, আপা তোদের জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে গেলে হতো না? না, রাত বাড়ছে, বাসায় গিয়ে খাবো। দুলাভাই দুর্বল স্বরে বললেন, খেয়ে যাই। আপা কটমট করে তাকিয়ে রিনিকে বলল, রিনি খাবার দিয়ে দাও টেবিলে। আমি একটু অবাক হলাম, মাত্র এই কদিনে রিনি এত কর্তৃত্ব কোথায় পেল? ভালো লাগলো, কিন্তু বেশি খুশি হতে পারলাম না। রিনি তো চলে যাবে, শালার ভাই রাফসান। রিনি যদি বিরিয়ানি হয়, তাহলে আমি বিরিয়ানির আলু। শালা রাফসান, তুই কি? তুই হচ্ছিস এলাচ। রিনি বিরিয়ানির এলাচ। কারণ এলাচের দাম 5000 টাকা, কিন্তু সবাই বিরক্ত হয়, তুলে ফেলে দেয়। কিন্তু আলুর দাম 25 টাকা হলেও কাচ্চির আলু সবার প্রিয়। রিনি বিরিয়ানি আর আলু, তুই শালা এলাচ। এত সুন্দর কম্বিনেশন সহজে কারো মাথায় আসবে না। এরকম জ্ঞানী চিন্তা করে আমার খুব শান্তি লাগলো। 2-3 দিন কেটে গেল। রিনির তেমন যাওয়ার আগ্রহ দেখছি না। প্রতিদিন আমার বুক ধুকপুক করে, এই বুঝি চলে গেল, আজ বুঝি চলে যাবে। কিন্তু কোথায়? সে তার মতো অফিস করে, বাসায় আসে। আমি আমার জামাকাপড় গোছানো পাই, টিফিন বক্স তৈরি পেয়ে যাই। সারাদিন পরে আমার তাড়াতাড়ি বাসায় ফিরতে ইচ্ছে করে। বাসায় ফিরে দেখি রিনি হয়তো সবার সাথে বসে আছে, তখন আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে ওর আসতে দেরি হলে আমার হার্টবিট বেড়ে যায়। রিনিকে গিফট দেওয়া হলো না মনের মতো করে। অফিসে বসে তাই ভাবছিলাম কিভাবে ওকে ইমপ্রেস করা যায়। রাকিব এসে সামনে চেয়ার টেনে বসলো। বসো, কি খবর? চাপ নাকি অনেক? আরে না না, আপনি কেমন জানি ম্যান্ডা মাইরা গেছেন, মনে হয় ওমান দেওয়া মুরগা। উমাইনা মুরগা চেনেন? আপনি তো আবার ঢাকায় বড় হয়েছেন। না, চিনি না। উমাইনা মুরগা ডিম নিয়ে চুপচাপ বইয়া থাকে। আপনিও কেমন জানি তেমন ভাব করতেছেন, সত্য কইরা কন্ত বসো, সেন্টি খাইছেন? মানে ছ্যাক খাইছেন? নওজুবিল্লাহ। প্রেমে তো করলাম না। তাইলে প্রেমে পড়ছেন? হায় হায়, রাকিব কেমনে জানলো? কেমনে বুঝলা প্রেমে পড়ছি? বোঝা যায়, কেমন জানি চুপ মাইরা আছেন, কথাবার্তা কম, বাইরে খান না, বিড়ি টানেন না, এত চুপচাপ। ও, চিনি না খাওয়া রিনি আবার সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। তার দম বন্ধ লাগে বলে আমি বাধ্য হয়ে খাওয়া কমিয়ে দিয়েছি, কোন মতে একটা। সারাদিনে অবশ্য আমার খরচ বেঁচে গেছে। রাকিব, তুই প্রেম করস? করি ভাই, 3টা। কস কি 3টা? হ, মেসেঞ্জারে একটা, সেটা ছোট মায়ের কলেজে পড়ি। হোয়াটসঅ্যাপে একটা, এটা ইন্ডিয়ান, হিন্দি কওয়া লাগে। আর অরিজিনাল একটা। অরিজিনাল মানে? মানে এর বিয়ে করুন কয়দিন পরে। এর সামনে আমি ক্লিন ইমেজ। তখন যদি ধরা খাও, আরে সব ব্লক কইরা দিমু। রাকিব, মেয়েরা কি পছন্দ করে বলতো ভাই? এই তো মামা, লাইনে আইছো, মাইয়াটা কে? আছে, বল না, কি করলে খুশি হবে? মাইয়ারা হাবজাব জিনিস ভালো পায়, ফুলমুল এগুলা, ভালো জিনিস খায় না, খায় চটপটি ফুচা। ফুল কিনে দেন, চটপটি ফুচা খাওয়ান, মাইয়া কইব আপনি মেলা রোমান্টিক। আর বিয়ে করণের জন্য ক্যারিয়ারে মন দেন, তখন কইব আপনি আনো রোমান্টিক, আপনার হয় না। আইলা ঝাইলা থাকবেন, ছিঁড়া ফাটা জিন্স পরবেন,
এগোর ফুল লাগবো। ফুল কিনবো। ফুলের দাম কেমন? মেলা দাম ভাই। আমার এত কষ্ট লাগে, টাকা গুলান ধইরা ফেলাইয়া দেনের মতো, তবু প্রতিবার নিয়ে যায় বড় একটা বুকি। মায়েরা কেডা? পরে বলি ভাই, কয়টা দিন যাক। ঋণী না থাকলে পরিচয় করিয়ে কি হবে? তাই কিছু বললাম না। অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে ফুলের দোকানে গেলাম। ভাইরে ভাই, ফুলের দোকানদার তো জমিদার মনে হয়। একটা গোলাপ 30 টাকা। 5 চা নিলে 150, 25 টাকা বললাম, দিল না। আশেপাশে একটাই দোকান, আর খোঁজাখুঁজির জায়গা নাই। আমার পাশে একজন হলুদের গয়না কিনতে এসেছে, তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, আমাকে পাত্তা দিল না। কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলাম। বাসায় ঢোকার মুখে দেখি মরিয়ে এক চাচা ফুল গাছ বেচতেছে। কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম, ও চাচা দাম কত? গোলাপ চারা 40 টাকা, কলি সহ। আর 12টার ফুল 20 টাকা। 12টার ফুল মানে মুশরজ, 2-3টা কালার দেখা যাচ্ছে, এগুলোই নিয়ে যাই, সস্তায়, ফুলই তো সব এক। যাহাই রোজ, তাহাই মুশরজ। 20-40 টাকা দিয়ে গোলাপি রঙের মুশরজের 2টো প্যাকেট কিনলাম। বাসায় ঢুকে দেখি রিনি আগেই চলে এসেছে, ব্যাগ গোছানো। রিনি, কোথাও যাচ্ছ? হু। কোথায়? আব্বুর বাসায়। তোমার জন্য ফুল এনেছিলাম। রিনি তাকিয়ে দেখলো। খুশি হলো কিনা বোঝা গেল না, তবে মুশরজের প্যাকেট 2টো নিল। আপনি হঠাৎ মুশরজ কিনলেন? হ্যাঁ, মানে ফুল তোমার কেমন লাগে, আর রোজের দাম বেশি, কাটারও ভয় আছে, মুশরজে তো সেসব ঝামেলা নেই। রিনি আমাদিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। কারণ কি কে জানে। রিনি, তুমি এখন কেন যাচ্ছ? ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেললাম। প্রয়োজন আছে, তাই যাচ্ছি। রিনি ছোট করে উত্তর দিল। আমার অস্থির লাগতেছে। রিনি চলে যাচ্ছে, কারণটা কি? কয়েকদিন পরে কি আমাকে ডিভোর্স লেটার পাঠাবে? তখন আমি কি করব? কোনোভাবেই রিনিকে একা যেতে দেওয়া চলবে না। কি করা যায়? কোন বুদ্ধি আসছে কেন মাথায়? এমনিতে আমার অনেক বুদ্ধি, যখন দরকার টুকটুক করে চলে আসে। এই যে রোজের বদলে মুশরজ কেনার আইডিয়া কেমন ফুটুস করে মাথায় এলো, এটা তো ইউনিক বলতেই হবে। কি করি, কি করি? ড্রয়িং রুমে গিয়ে বসলাম। রিনি ওর লাগেজ নিয়ে বের হলো। আব্বাও বসে আছেন। তিনি রিনিকে বললেন, এখানে বসো মামুনি, তপু একটা উবার কল দেই। বেশি রাত হয়ে গেলে মেয়েটা আবার একা যাবে, সেফ হবে না। বাহ, এই তো বুদ্ধি পাওয়া গেছে। এখন বাজে 8টা, উবারে ড্রাইভারকে রাত 9টা পর্যন্ত ঘুরাতে পারলে রিনিকে আর একা যেতে দিবে না আব্বা। তখন আমিও যাব। আমি মোবাইল হাতে নিয়ে কতক্ষণ টেম্পল রান খেললাম। রিনি দেখি বারবার আমার দিকে তাকাচ্ছে। বাবা রিনির সাথে গল্প করেই যাচ্ছে, আর রিনি অস্থির দৃষ্টিতে একটু পর পর আমার দিকে তাকাচ্ছে। কি হলো, পেয়েছেন? রিনি মা, তুমি তপুকে আপনি করে বলো। জি আঙ্কেল। কেন, আপনি কেন বলো? তুমি বলবে, তুমি না বললে সম্পর্ক কাছে হতে সময় লাগে। আমি মনে মনে বললাম, তুইও বলতে পারো রিনি বিরিয়ানি, কোনো সমস্যা নেই। হঠাৎ এখনই বাসায় যাচ্ছ, কোন দরকার? জি আঙ্কেল, আমার খালাতো বোনের এনগেজমেন্ট হবে, হওয়ার কথা ছিল না, হুট করেই ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, কখন প্রোগ্রাম? আজ রাতেই, আমাদের বাসার পাশেই ওদের বাসা। তাহলে তো দেরি হয়ে গেল। জি, একটু। তবে সমস্যা নেই। 3জন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, আমি ক্যান্সেল করে দিলাম। রেটিং আজকে 0 হয়ে যাবে মনে হয়। আমি অবশ্য এমনিতেও খুব একটা কল করি না। যে খরচ, ভাইরে ভাই। রিনি তাকিয়ে আছে। আধ ঘন্টা পরে আমি বললাম, উবার পাওয়া যাচ্ছে না আজকে। রিনি নিজের মোবাইল বের করে উবার কল করে 2 মিনিটেই পেয়ে গেল। আহারে, আমি কিছু করতে পারলাম না। উবার কাছাকাছি আসার পরে রিনি বলল, আপনি চলুন আমার সাথে। আমাকে দিয়ে চলে আসবেন। আরে বাস, মেঘ না চাইতেন জল। আমি গেলে কি আর চলে আসবো? শ্বশুর বাড়ি, প্রথমবার যাওয়া হবে, অন্তত 2 দিন ওখানে থেকেই আসবো। রিনি পাঠাতে চাইলেও আসবো না। আমি রিনিকে নিয়ে গাড়িতে উঠলাম। আচ্ছা, আমি তো কল দিতেই গাড়ি পেয়ে গেলাম, আপনি কেন পাচ্ছিলেন না? উবারের ড্রাইভার হঠাৎ বলল, ম্যাডাম এই লোকেশনে একটু আগে এক ব্যাটার কল অ্যাকসেপ্ট করলাম, সে কতক্ষণ পরে ক্যান্সেল করে দিল। শালা ফাউল, দুইবার একই কাহিনী। রিনি কেন জানি আমার দিকে কটমট করে তাকালো। অমন করে তাকালে মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দেবে।
আমি কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইলাম। রাতের ঢাকা শহর খুব সুন্দর। রিনি তো আছে পাশে, ভয় নাই। আমি ওকে ছাড়ছি না। কিন্তু মেয়েটা মহাতাগর। বাসার সামনে এসে বলল, তবু আপনার নামতে হবে না। আপনাকে দেখলে বাসা কেউ ছাড়তে চাইবে না। আপনি লোকেশন পাল্টিয়ে এই গাড়ি নিয়ে বাসায় চলে যান। আমি হুহা কিছু বললাম না। রিনি নেমে গেল। মেজাজ মহা খারাপ হয়ে গেল। কি করে থাকা যাবে এখানে, মাথায় কোন বুদ্ধি এলো না। ড্রাইভার লোকেশন পাল্টে গলি থেকে বড় রাস্তায় ওঠার পরে খেয়াল হলো, রিনির বাসায় মিষ্টি দিয়ে আসা যায়। ও তো খালি হাতেই এলো। এই এই গাড়ি থামান, আমি নামবো। কেন স্যার, যাবেন না? না, যাব না। বন্ধ করেন। দেখেন বিল কত আসছে। 550 টাকা। এতগুলি টাকা বের হয়ে গেল। ইস, আবার মিষ্টি কিনতে হবে। এখানে একটা বিক্রমপুরের শাখা আছে, ঢুকে খুঁজে খুঁজে সব চাইতে কম দামি মিষ্টি বের করলাম। হঠাৎ মনে হলো, এই মিষ্টি নিয়ে গেলে রিনি ছোট হবে। থাক, একদিনে তো একটু ভালো জিনিস কিনি। তাহলে খুশি হবে চিনি না খাওয়া রিনি। ও, সে তো চিনি খায় না। মিষ্টি কি খাবে? ওর জন্য অন্য কিছু কিনতে হবে তাহলে। এখান থেকে রসমালাই কিনলাম, পাশের ফাস্টফুড থেকে চিকেন রোল কিনলাম রিনির জন্য। তারপর ওদের বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। দরজা খুলে দিল রিনির মা। আমাকে দেখে ভদ্রমহিলা ভীষণ খুশি হয়ে রিনিকে ডাকতে লাগলেন। রিনি এসে আমাকে দেখে হতভম্ব হয়ে বলল, আপনি জাননি? না মানে, এগুলো দিতে এসেছি, এখনই চলে যাব। রিনির মা, ছোট বোন আমাকে আটকে দিল, না না, আজকে কোথাও যাওয়া চলবে না। জামাই প্রথমবার এসেছে, কোনোভাবেই তাকে যেতে দেওয়া যাবে না। রিনি এসে বলল, আচ্ছা, আগে সুমির বাসা থেকে ঘুরে আসি, তারপর দেখা যাবে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আপনি আসুন, পোশাক পাল্টে নিন। আমি তো জামা কাপড় নিয়ে আসিনি। রিনি বলল, আমি নিয়ে এসেছি, আসুন। রিনি আমার জামা কাপড় কেন নিয়ে এসেছে, ও জানলো কিভাবে আমি এখানে আসব? রহস্যময় বিষয় না? আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। রিনি বিরিয়ানির সাথে কথা বাড়িয়ে লাভ নেই, খাওয়া জিনিস। ঠিক বুঝতে পারছে, এর পিছু আমি ছাড়ব না। এজন্য আমার জামা কাপড় নিয়ে চলে আসছে। রেডি হয়ে আমার শালিকার এনগেজমেন্টের প্রোগ্রামে চললাম। অনেক দেরি হয়েছে, প্রায় 10টার কাছাকাছি বাজে। আসল প্রোগ্রাম শেষ, তবে আসলে প্রোগ্রাম নিয়ে আমার চিন্তা না। ভালোই হলো, গিয়েই খাবার টেবিলে বসে পড়া যাবে। সুমির বাসা কাছেই, হেঁটেই চলে আসা যায়। ওদের বাসার গেটে দাঁড়িয়ে আমি রিনিকে জিজ্ঞেস করলাম, অনুষ্ঠান তো মনে হয় শেষ, এখন যাব, খাবো, চলে আসবো। রিনি আমার দিকে কটমট করে তাকালো, কিন্তু কিছু বলল না। যাই হোক, বাসায় ঢুকেই ধাক্কা খেলাম। সুন্দর পাঞ্জাবি পরে হাসি হাসি মুখ করে বসে আছে রাকিব। আমার কলিগ রাকিব, যার 3টা গার্লফ্রেন্ড আছে। ও এখানে। সর্বনাশ, ও তো রিনিকে আমার কাজিন হিসেবে চেনে। রাফসানের সাথে দেখা হলো কফি শপে, আমার সাথে রাকিব শালা ছিল তো। আমাকে দেখে রাকিব বলল, আরে তপু ভাই যে। তারপরে রিনির দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, আপুর সাথে এসেছেন। আপনার তো রিলেটিভ। রাকিবের পাশে মিষ্টি করে একটা মেয়ে বসা। শাড়ি আর সাজগোজ দেখে মনে হচ্ছে এটাই সুমি। সুমি হেসে বলল, রিলেটিভ কি? এটা তো রিনি আপা, আর রিনি আপার জামাই, আমাদের জিজু। আমি একটু লাজুক হাসি দিলাম। রাকিব হাসতে হাসতে বলল, এজন্য ভাইজান অফিসে বসে মেয়ে পটানোর চিন্তা ভাবনা করছিলেন। আমিও বুঝছি, নিশ্চিত কেস আছে, নয়তো তপু ভাই সিগারেট ছাইরা ভদ্রলোক। আমি মুখে হাসি ঝুলিয়ে বললাম, তুই তো বলিস না তোর অরিজিনালের সাথে এনগেজমেন্ট আজকেই। সুমি বাঁকা করে তাকিয়ে জিজ্ঞেস করলো, অরিজিনাল মানে? রাকিব একটু নড়েচড়ে বসলো। আমাকে তখন থামায় কে? আরে আমার কলিগ, আমার ভাইরা ভাই হতে যাচ্ছে। খুশিতে বলে ফেললাম, ওর তো 3টা গার্লফ্রেন্ড, একজন কলেজে পড়ে, একজন মুম্বাই থাকে, আরেকজন অরিজিনাল মানে তুমি। তোমার সাথে বিয়ে হচ্ছে। সুমির হঠাৎ চোখ মুখ কেমন যেন হয়ে গেল। রাকিব ঘামতে শুরু করলো। রুমে দেখি এসি চলে, ঘামতেছে কেন? সুমি উঠে রুমে চলে গেল। দরজা ঠাস করে বন্ধ করে দিল। এলপু করে বের হয়ে আংটি খুলে রাকিবের দিকে ছুঁড়ে মারল। আমি ঘটনা কিছুই বুঝলাম না।
কেবল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ট্যাংটা খেতে নিছিলাম, এর মধ্যে ধুন্ধুমার কাণ্ড। রাকিবের সাথে আরো 2-3 জন ছিল, তারা রাকিবকে নিয়ে চলে গেল। আমাকে রিনি এসে জিজ্ঞেস করলো, আপনি কিছু উল্টো পাল্টা করেছেন তাই না? আমি ট্যাঙে একটা চুমুক দিয়ে বললাম, না তেমন কিছু তো না। আজকেই রাকিব বলছিল ওর 3টা গার্লফ্রেন্ড আছে, সেটাই বললাম পরে সুমি রেগে গেল। ওহ নো, এটা আপনি সুমির সামনে বললেন? হ্যাঁ। কি হয়েছে তাতে? অন্যরাতে আর আসল না, সুমি আসল, অরিজিনাল। রাকিবই বলেছে, আর ও তো ভালো ছেলে, প্রায়ই আমরা একসাথে কাচ্চি খাই, শেয়ারে। মানে দাম বেশি তো, একটাতেই দুজনের হয়ে যায়। আচ্ছা এখন বাসায় চলুন। সে কি, এখানে ডিনার করব না? না, বাসায় গিয়ে করব। আচ্ছা, আমি ভাবছি এখানে ডিনার। ওয়েট, ট্যাংটা খেয়ে যাই। রিনির দিকে তাকালে ট্যাং খেতে পারবো না, কটমট করতেছে, কি এমন বললাম যে এত কাণ্ড হয়ে গেল। আমি ধকধক করে ট্যাং শেষ করে বললাম, চলো যাই। ওখানে ডিনার না হলেও আমার শ্বশুর বাড়িতে জম্পেস খাওয়া দাওয়া হলো। সবাই আমার খুব প্রশংসা করলো, রিনি বাদে। ভাগ্যিস জামাই সত্যিটা বলল, কি ক্যারেক্টার ঢিলা পাত্র। বাপরে 3টা গার্লফ্রেন্ড। আমি অবশ্য ঘটনার ভয়াবহতা বুঝলাম না। রাতে ঘুমাতে গিয়ে একটু থতমত খেয়ে গেলাম। রিনি বিরিয়ানি স্লিভলেস নাইটি পরে এসেছে, তাকে কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে, আমার চোখই ফেরাতে ইচ্ছে করছে না। কিন্তু রিনি তাকাচ্ছে রাগ রাগ দৃষ্টিতে। তপু, আপনি এত বোকা কেন? আমি বোকা? কেন, এটা কেন বলছো? রাকিবের 3টা গার্লফ্রেন্ড আপনাকে কে বলতে বলেছে? বাহ, এটা তো রাকিবই বলেছে। বললেও আপনার কি দরকার বলা? ওদের এতদিনের সম্পর্ক, আপনার একটা কথায় সব এলোমেলো হয়ে গেল। আরে, রাকিব তো বলেছে অরিজিনাল একজন, সুমি অরিজিনাল। তাহলে বিয়ে কেন ভাঙবে? এই জিনিস আপনার মাথায় ঢুকবে না। সরুন, ঘুমাবো, সকালে আমার অফিস আছে। ওহ, আচ্ছা আচ্ছা। আমি জায়গা দিলাম, রিনি শুয়ে পড়ল। আমার ঘুম আসছে না। সত্যি বলতে একটু একটু লজ্জা লাগছে। রিনিকে একটু চুমু খেতে খুব ইচ্ছে করছে। বাপরে, যে রাগী, শেষে আমাকে কিনা রুম থেকে বের করে দেয়। যা ঘুমাক, ঘুমালে আমি টুক করে একটা চুমু খেয়ে নিব। রিনি অন্যদিকে ফিরে শুয়েছে, আমি একটু পর পর উকি দিচ্ছি, ঘুমাচ্ছে কিনা চেক করছি। প্রায় 1 ঘন্টা বসে থাকার পরে আমি উকি দিলাম। কি যে মিষ্টি মেয়েটা। রাফসানের বাচ্চাকে আমি খুন করে জেলে যাব, তবু রিনিকে ছাড়ব না। ঠোঁটে চুমু খাওয়া রিস্ক হয়ে যাবে, আস্তে করে কপালে একটা চুমু খেয়ে নিয়ে দ্রুত সরে এলাম। রিনির ঘুম ভাঙেনি, আমার তৃষ্ণাও মেটেনি। একটু সাহস করতেই হবে, আরেকটা চুমু খেতেই হবে, মনে মনে 1 2 3 গুনতে গুনতে রিনি আমার দিকে ফিরে শুলো। ওহ মাই গড, মেয়েটা এত সুন্দর। পুরো লাড্ডুর মতো টুকটুকে লাল। রিনির দিকে একটু এগিয়ে শুয়ে পড়লাম। একটু পরে উঠে বসে রিনির গালে আরেকটা চুমু খেয়ে নিলাম। আর সাহস করা ঠিক হবে না। এখন আমি ঘুমাই। প্রতিদিন একটু দূরে দূরে থাকলেও আজ একটু কাছাকাছি এগিয়ে শুলাম, যা আছে কপালে, আল্লাহ ভরসা। মানির মান আল্লাহ রাখে, চিনি না খাওয়া মিষ্টি রিনি কিচ্ছু টের পায়নি। সকাল সকাল শ্বশুর বাড়িতে ভরপেট খাওয়া শেষ করে অফিসে এসেছি। রাকিবও এসেছে, আমার দিকে ভ্রু কুচকে একবার তাকিয়ে চলে গেল। কতক্ষণ পরে নিজেই এসে বসলো আমার ডেস্কে। তপু ভাই, কামটা কি করলেন মিয়া? আমি জানি আপনের স্ক্রু ঢিলা, কিন্তু খুইলা গেছে, তা তো কন নাই। আমি নড়ে চড়ে বসলাম। আমি কি করলাম, সত্য বললে আমার দোষ। তুই না কালকে বললি।
বললেই আপনি আমার বউর সামনে গার্লফ্রেন্ডের কথা কইবেন মিয়া? এত কম বুদ্ধি আপনের ভাই? রিন্নি আপার মতো চরম ট্যালেন্টেড মেয়ে পাইছেন আপনি, শালা আপনারই কপাল। তুই রিনিকে আগে থেকে চিনিস? আগে নামে চিনতাম, কালকে দেখলাম আপনের বউ, আপনি তো কাজিন বলছিলেন। হু, ভাই, ভেজাল আপনি বাধাইছেন, এখন আমার বউ আপনার আয়না দেওয়া লাগবো। আপনি যেমনে পারেন সুমিরে বোঝান। ওরে ছাড়া আমার চলবো না। তাইলে বাকিগুলার সাথে মিশছিলি কেন? লাগে ভাই, আপনি বুঝবেন না। আমি তো বুঝলামই না সুমি অরিজিনাল শোনার পরেও মেয়েটা রেগে গেল কেন? ভাই, মায়ারা তো জামাই বা বয়ফ্রেন্ডের লগে কারো কথাই শুনতে পারে না। সেইখানে আপনি বলছেন আমার দুইজন এক্স, সরি প্রেজেন্ট। ঘাপলা বুঝছেন? রাকিবের কথাটা কানে লাগলো। আচ্ছা আমার তো রিনি ছাড়া কেউ নাই, মানে কোন গার্লফ্রেন্ড নাই, তাহলে রিনি যদি শোনে আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওর কেমন লাগবে? একটা গার্লফ্রেন্ড জোগাড় করা যেত যদি। রিনির রিয়াকশন দেখা যেত। টাকা পয়সা দিয়ে হলেও একটা মেয়ে বন্ধু জোগাড় করতে হবে। কোথায় যে পাবো? রাকিবকেই ধরতে হবে। তার আগে ওর সমস্যা সমাধান করব, সেটা বলে দিই। রাকিব একটা কথা বলি। বলেন। এই যে তুই বললি মেয়েরা জামাইয়ের বান্ধবী সহ্য করতে পারে না, এটা তো সত্য? খুব সত্য। দেখলেন তো সুমি কি করলো? হু, এমন করলো কেন? কারণ ও তো আমারে পছন্দ করে। তাইলে রিনি যদি শোনে আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে সে রিয়্যাক্ট করবে, মানে যদি আমাকে পছন্দ করে। এটা কেমন কথা তপু ভাই? রাকিব, আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে, রিনিকে দেখাবো। ফ্রি না, আমি তোর সমস্যা সমাধান করে দেব। আমি কোথায় পাবো, আজব তো। একটা মেয়ে জোগাড় করতে পারবি না? বয়স কম, সুন্দরী। দাঁড়ান দেখি। কোথায় আসতে বলবো? ধর আমি একটা কফি শপে গেলাম। তুই রিনিকে ফোন করে খবর দিবি। ও রেগে গেলে তো বোঝাই যাবে, তাই না? ভাই, দেখেন, আমি তো ফাইসা গেছি, এবার আপনের সংসারটা না যায়। গেলে যাবে, তবু দেখতে চাই রিনি রেগে যায় কিনা। আচ্ছা, আমি আমার একটা পরিচিত ছোট বোনকে আসতে বলে আপনাকে জানাচ্ছি। রাকিবের সাথে ঘটনা ফিক্স করলাম। তারপর রাকিবের পরিচিত ছোট বোনের সাথেও কথা বলে নিল। কফি শপে ঢুকলাম আমি আর রাকিব একসাথে। মেয়েটা কফি শপে চলেও এলো, বেশ সুন্দরী, একটু পেটুক মনে হয়। মেয়েটার নাম তমা। তমা ঢুকেই একগাদা ফাস্টফুড অর্ডার করে ফেললো। যাই হোক, ওকে পুরো ব্যাপারটা রাকিব বুঝিয়ে বলল। রিন্নি এসে পড়লে রেগে গেলে তমা এক দৌড় দিয়ে বের হয়ে যাবে। তমা খেতে খেতে শুনলো, সে অবশ্য এসব নিয়ে চিন্তিত না, সে আরো এক স্লাইস পিৎজা অর্ডার করলো, আগেরটা নাকি ভালো ছিল না। এসব কোনো সমস্যাই না, সে আগেই খাওয়া শেষ করে ফেলবে, রিনি রেগে গেলে সে দৌড়ে বের হয়ে যাবে। তমাকে কফি শপে বসিয়ে আমি রাকিবকে নিয়ে বাইরে এলাম। রিনির ফোন নম্বর দিয়ে রাকিবকে বললাম, কল কর। দেখি কি বলে। আজ দেখা যাবে রিনি আমাকে পছন্দ করে কিনা। রাকিব ফোন দিয়ে ফেললো। লাউড স্পিকারে দিয়ে কথা বলছে। হ্যালো, আসসালামু আলাইকুম। রিনি আপু? হ্যাঁ, কে বলছেন? আপু, আমি রাকিব। ওই যে সুমিদের বাসায় দেখা হলো। ও আচ্ছা ভাইয়া, কেমন আছো? তুমি করে বললি, সুমি আমার ছোট। তোমার তপু ভাইয়ার আচরণের জন্য আমি খুব লজ্জিত। রাকিব আমার দিকে তাকালো, আমি শুনে উহু হু বলে গলা খাকারি দিয়ে ফেললাম, সাবধানে রিনি আবার না শোনে।
না না আপু, ঠিক আছে, দেখি কথা বলে ঠিক করে ফেলবো সুমির সাথে। আপু আপনাকে কল করছি একটা কথা বলতে। বললো। আপনি জানেন কিনা তপু ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে। কলেজে পড়ে, সে আসছে ওই দিন যে কফি শপে দেখা হলো সেখানে। আপনি এখন এলে হাতে নাতে ধরতে পারবেন। রিঙ্কি বলল, তোমার তপু ভাইয়ের গার্লফ্রেন্ড হওয়া সম্ভব না। আমি কৌতূহল নিয়ে কান বাড়িয়ে দিলাম। রাকিব বলল, আপু সত্যি, আপনি তো জানেন না কত কাহিনী। রাকিব কাহিনী হলে আমার কি করার আছে বলো, আমি যতদূর জানি তোমার তপু ভাই যে পাবলিক, সে কোন মেয়ের সাথে প্রেম করতে পারবে না। এখন তো আরো পারবে না, কারণ সে অলরেডি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমাকে ইমপ্রেস করতে অদ্ভুত সব কাণ্ড করতেছে। তারপরেও তার কোন মেয়ে বন্ধু থাকলে থাকতে পারে, আমার কোনো সমস্যা নাই। তুমি ভালো থেকো, আমি রাখছি, হাতে কাজ অনেক। রিঙ্কি ফোন কেটে দিল। আমি হতাশ হয়ে তাকালাম। রাকিবও ঠোঁট উল্টালো। ভেতরে গিয়ে দেখি তমা আরো এক স্লাইস পিৎজা নিয়েছে। বাপরে, এই শুটকি মেয়ে এত খায় কেন? বিল পে করে আমরা আবার অফিসে চলে এলাম। কয়েকটা দিন কেটে গেল। রাকিব মোটামুটি সুমিকে ম্যানেজ করে ফেলেছে। আসলে সুমি তো অরিজিনাল, যে কজনই জিএফ থাক। আমার তো একজনই অরিজিনাল, একজনই ভেজাল। কি কপাল। রিঙ্কি অবশ্য চুপচাপ আছে, সেদিনকার বিষয় নিয়ে কিছু বলেনি। বাসায় আসে, অফিস করে, চুপচাপ একদিকে ফিরে ঘুমিয়ে থাকে। আমি গভীর রাতে রিনির কপাল ছুঁয়ে একটু ভয় ভয়ে একটা চুমু খাই। তারপর সরে যাই। আরো কত অবাধ্য ইচ্ছেরা এসে জমা হয়, কিন্তু সাহস করে উঠতে পারি না। রিনি যদি রেগে যায়। এক বৃহস্পতিবার রাতে ঘুমাতে এলাম একটু দেরি করে। রিনি বলল, তপু, আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। কাল সকালে আমি চলে যাব। চলে যাব মানে? মানে বলেছিলাম আপনাকে। আমার মনে আছে, তাও না বোঝার ভান করলাম। কি যেন বলেছিলে? রিনি বলল, না বোঝার কিছু নেই। আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি। সকাল সকাল বের হয়ে যাব। সকালে তো আপনি ঘুম থেকে ওঠেন না শুক্রবারে। তাই আগে বললাম। তুমি কি রাফসানের কাছে যাচ্ছ? রিনি উত্তর দিল না, বিরক্ত হয়ে তাকালো। তাহলে এতদিন গেলে না কেন? তুমি চলে গেলে সবাই অনেক কষ্ট পাবে রিনি। কয়েকদিন একটু খারাপ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু যাব যখন ঠিক করেছি, যাবি। ও আচ্ছা। একটু চুপ করে থেকে বললাম, রিনি, না গেলে হয় না? রিনি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? আপনি তো আর আমাকে ইচ্ছে করে ভালোবেসে বিয়ে করেননি। বাধ্য হয়ে বিয়ে করেছেন। মানুষের সামনে আমাকে বলেন কাজিন। আমি উত্তর দিলাম না। রিনি আর কথা বাড়াল না, অন্যদিক ফিরে ঘুমিয়ে পড়ল। আমার খুব কান্না পেল। কেন রিনি চলে যাবে, আমি এত খারাপ? আমি তো ওকে ভালোবাসি। ও বোঝে, কিন্তু আমাকে মনে হয় ভালোবাসে না। শুয়ে শুয়ে চোখ থেকে পানি পড়তে লাগলো। ভাবলাম ঘুম হবে না, কিন্তু অদ্ভুত ভাবে ঘুম চলে এলো। অনেকদিন পরে মনে হয় ঘুম গাঢ় হলো। স্বপ্ন দেখলাম, রিনি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজছে, পাশে একটা অচেনা ছেলে। আমি রিনির হাত ধরে টানছি, কিন্তু রিনি আসছে না।
ওই ছেলেটাকে বলছে যেন তপু আমাকে বিরিয়ানি ডাকে, ওর সাথে থাকবো না আমি। ঘুম ভেঙে গেল, রুমে আলো এসে ঢুকেছে। ধরফর করে উঠে বসে দেখলাম রিনি নেই, ঘরে রিনির জিনিসপত্রও দেখতে পেলাম না। আমি হুড়মুড় করে বাইরে এসে দেখলাম মা চা খাচ্ছেন। মা, রিনি চলে গেছে। হ্যাঁ, বের হলো কিছুক্ষণ আগে। ও আর আসবে না। রাফসানের সাথে চলে গেছে। রাফসানের সাথে কেন যাবে? রাফসান তো গত সপ্তাহে লন্ডন চলে গেছে। মা এমন ভাবে রাফসানের নাম বলল যেন ওকে মা চেনে। তাই ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, তুমি রাফসানকে চেনো? কেন চিনব না? আমাদের বাসায় তো এসেছিল, ওর বউ নিয়ে, রিনির বন্ধু, একসাথে পড়তো। কবে এসেছিল আমাকে বলনি তো? শনিবারে এসেছিল। তোর তো অফিস থাকে, তাই জানিস না। রিনিও বলেনি? বোধ হয় ভুলে গেছে। তাহলে রিনি কোথায় গেল? তপু, তোর জন্য একটা খাম রেখে গেছে, দেখ। রিনি ওর বাসায় গেছে। আস্তা মাথা মোটা ছেলে আমার, বউয়ের খবর আমার কাছে জিজ্ঞেস করতেছে। আমি খামটা নিয়ে রুমে এসে ভয় ভয় খুললাম। রাফসান তো ভাবছে রিনি কই। খামে কি আছে, ডিভোর্স পেপার নাকি? খামে একটা কাগজ, কি সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা, তপু সাহেব। আপনি এত বোকা কেন? বোকা বললেও ভুল হবে, আপা যে বলে আপনি গাছ বলদ, আসলে সেটাই। কিন্তু বোকা হলেও আপনার সাথে কিভাবে যেন জড়িয়ে গেলাম। আসলে ভালোবাসা বিষয়টা একটু অদ্ভুত, কিছুটা স্বর্গীয় বোধ হয়। তাই আপনার বোকা বোকা প্ল্যানগুলো কিভাবে যেন অদ্ভুত সুন্দর হয়ে গিয়েছে, হয়তো আপনি বুঝতেও পারেননি। চৈত্র মাসের গরম হলেও নকশিকাঁথা খুব সুন্দর উপহার, এটা কি বুদ্ধি করে কেউ আনতো? হয়তো একটা শাড়ি আনতো, গতানুগতিক ভাবে। অথবা কিছু ফুল নিয়ে আসতো, হয়তো গোলাপ অথবা অন্য কিছু। বারান্দায় দেখেছেন মশরুজগুলো কি সুন্দর ফুটেছে। আমাদের বাড়িতে আমাকে লুকিয়ে চুমু খাওয়ার বিষয়টাও ভীষণ মিষ্টি একটা বিষয় ছিল। অদ্ভুত বিষয়, আমি রাতে অপেক্ষা করতে শুরু করলাম, কখন এই বোকা লোকটা গভীর রাতে আলতো করে আমার কপালে চুমু খাবে। এর বেশি কিছু এই লোক পারবে না, সাহসে কুলাবে না। যাই হোক, সরাসরি না বললে তো বোকা লোকটা কিছু বুঝবেও না। আজ রাতে আমরা বেড়াতে যাচ্ছি। চিঠি পড়া মাত্র রেডি হয়ে আমাদের বাসায় চলে আসুন। আর কিছু লিখবো না। ইতি। আপনার চিনি না খাওয়া রিনি নিজের বউকে বিড়বিড় করে এই নামে কেউ ডাকে। বিশেষ দ্রষ্টব্য, আপনি যে ফোনে আমার নম্বর ফুল বউ লিখে সেভ করেছেন, বিষয়টা আমি দেখে ফেলেছি। চিঠি পাওয়া মাত্র রেডি হতে বলেছে, এত সময় নাই। এক্ষণ বের হতে হবে, আমার ফুল বউ অপেক্ষা করে আছে। রেডি পরে হব। আমি এখনই দৌড়ে চলে যাব আমার রিনি বিরিয়ানির কাছে। প্রিয় পাঠক, আপনারা দোয়া রাখবেন, আমার ফুল বউ এর ফুল বরের গল্প নিয়ে অন্য কখনো হাজির হব। আপাতত ভালো থাকুন সকলে। সমাপ্ত।